আমরা কি চাইছি? আমি চাইছি সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম ধাতু পাওয়া যাক। সেখানে যেরকম বালি, কাদা, নোংরা, হেনা তেনা ধাতুর সাথে মিশে থাকছে, সেরকম কিন্তু অন্যান্য বিভিন্ন ধাতুও কিন্তু মিশে থাকে ওই আকরিকগুলোর মধ্যে। তাহলে আমরা কিন্তু যে ধাতুকে বিশোধন করছি সেই ধাতুর একটা লোহার ওপরে, লোহা যতটুকু সক্রিয় তার থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু কপার সালফেটকে ইউজ করতাম না, তাহলে সেক্ষেত্রে আমরা নিকেল সালফেটকে ইউজ করতাম। কি বললাম বুঝেছো? হ্যালো 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 বাচ্চারা, তো তোমাদের সকলকে পিডব্লিউ প্ল্যাটফর্মে ওয়েলকাম। সো ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো পুচকে পাচকারা কোথায় আছিস? জলদি জলদি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আয়। আজকে কিন্তু তোদের যে বাকি পোর্শনটা বাকি রয়েছে, বাকি পোর্শনটা বাকি রয়েছে কিরকম অদ্ভুত শোনালো, মানে যে চ্যাপ্টারটা অলরেডি আমাদের চলছিল তড়িৎ প্রবাহের রাসায়নিক প্রভাব, অর্থাৎ তড়িতের রাসায়নিক প্রভাব, তো সেইটার যে আধা পোর্শন হয়েছিল, আধা পোর্শন বাকি রয়েছে। আধা পোর্শনের মধ্যে আমাদের কি কি হয়েছিল এই কার কার মনে রয়েছে বল? কারা কারা আমার ক্লাসটা করেছিস? অনেকেই কিন্তু ক্লাস করছিস না, এটা কিন্তু ঠিক না। যারা যারা ক্লাস করছিস না, যারা যারা ভাবছিস যে ঠিক আছে ম্যাম পড়াচ্ছে, রেকর্ডেড ভিডিও তো থেকেই যাবে, পরে দেখে নেব, তো এই পরে পরে বলে না যে আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, এই করতে করতে কালটা আর কোনোদিনই আসে না। ওই কাল পড়বো কাল পড়বো কাল পড়বো করে কালটাই জীবনের কাল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? ওই কাল আর কোনোদিনও আসে নাই, তারপরে দেখা গেল ওই কালই হয়ে একদম জীবনে এসে যাচ্ছে, যে পরীক্ষা চলে এসেছে কালকেই, বাস তখন মনে হবে যে আরে আমি তো ভেবেছিলাম কালকে পড়বো, বাট কালকেই তো আলটিমেটলি পরীক্ষা, তাহলে কখন পড়বো? পরীক্ষার আগে যদি এই টেনশনটা না পেতে চাস, তাহলে পরীক্ষা এখনো অনেকটা দূরে আছে, বেশ টাইম রয়েছে তোদের কাছে। তো তার সাথে সাথে আমাদের কিন্তু চ্যাপ্টার, অনেক কটা চ্যাপ্টার হয়ে গেছে, দেখ তাপ হয়ে গেছে, রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু আমরা এই তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টারটাকেও শেষ করে দেবো। তাহলে এতগুলো চ্যাপ্টার হয়ে গেছে, আর জানিস যে আমার লেকচারগুলো একটু লেন্দি, তো তোদের কি কাজ? তোদের কাজ হচ্ছে একটা টাইম অন্তর দেখে নেওয়া, অর্থাৎ আমি যদি প্রথমে 1 ঘন্টা সকালবেলা দেখে নিই, পরের বাকি যে 1 ঘন্টা পড়ে থাকছে সেই পরের 1 ঘন্টা আমরা রাত্রেবেলা দেখে নেব। আর কি আর হচ্ছে, এইগুলোকে কিন্তু নোট করতে হবে, কারণ হ্যাঁ হতে পারে যদি তোরা পিডব্লিউর অ্যাপ থেকে নোটসটাকে ডাউনলোড করে নিস তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি ডাউনলোড না করিস, প্রথম কথা আমি তো বলবো যে ডাউনলোড করলেও নিজের হাতের যে শর্ট নোটসটা না, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোদের এখন এই ছোট্ট বয়স থেকেই যদি নিজের হাতের নোট তৈরি করার স্বভাবটা হয়ে যায়, তাহলে দেখবি তোরা যখন ক্লাস 9-10-এ উঠবি, 10-এ তো খুবই দরকার শর্ট নোটসের, আমরা প্রোভাইড করি, দ্যাটস গুড, বাট আমাদের প্রোভাইড করা শর্ট নোটসের থেকেও তোরা নিজেদের যে শর্ট নোট তৈরি করিস খাতায়, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সেটা অনেক বেশি এফেক্টিভ হবে তোদের পড়াশোনার ক্ষেত্রে। সো আমি যা যা পড়াবো ক্লাসে, যা যা হচ্ছে ক্লাসে, ক্লাস ওয়ার্কের মতো তোরা যেরকম স্কুলে ম্যাম যা যা বোর্ডে টোকে তোরা খাতায় লিখে নিস না, এটাকেও আমি বলবো তোদের নিজস্ব একটা খাতার মধ্যে এটাকে কিন্তু নোট করে রাখ, তাহলে খুব সুবিধা হবে তোদেরই পরবর্তীকালে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে নিই প্রথম দিনের চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু আমরা আগের দিনই কমপ্লিট করে দিতে পারতাম, বাট অনেকটা আরো বেশি লেন্দি হয়ে যেত। বাট আগের দিনে আমরা কি কি পড়েছি এটা নিশ্চয়ই অনেকের মনে রয়েছে। আগের দিন আমরা কি কি পড়েছিলাম চলো আমরা রিক্যাপ পোর্শনে দেখে নিই। আগের দিন আমরা পড়েছিলাম তড়িৎ পরিবাহিতা আর তড়িৎ পরিবাহী কি জিনিস, অর্থাৎ যে কোনো পদার্থই কিন্তু তড়িতের সুপরিবাহী হতে পারে না যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ ধাতব পরিবাহীরা যেমন সোনা, রূপো, লোহা, কপার, অ্যালুমিনিয়াম, এরা প্রত্যেকেই ধাতু। আর এদের মধ্যে কি আছে? এদের মধ্যে রয়েছে মুক্ত ইলেকট্রন, যেগুলো তড়িৎ প্রবাহ করতে হেল্প করে। পড়েছি আমরা ছোটবেলা থেকে, আর ছোটবেলায় তো এখন আর কত ছোটবেলা, কিন্তু আমরা 7-এও কিন্তু এটা পড়েছিলাম। আর কি, যারা কুপরিবাহী পদার্থ তাদের যেমন কাঠ, তারপরে কাগজ, প্লাস্টিক, অর্থাৎ অধাতব পদার্থগুলো, এদের মধ্যেই মুক্ত ইলেকট্রনটা না থাকার কারণে এরা তড়িৎ পরিবহন করতে পারে না। আর অধাতুর মধ্যে দুটো এক্সেপশন রয়েছে, গ্রাফাইট আর গ্যাস কার্বন, এরা কিন্তু তড়িতের সুপরিবাহী পদার্থ। জানা আছে তাহলে? আচ্ছা, আর আমরা কি পড়েছিলাম? আর যেটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়েছিলাম সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের পার্টটা কিন্তু আমরা পড়েছিলাম। দেখ, কঠিন পদার্থের মধ্যে তড়িতের পরিবহন সম্পর্কে আমরা ক্লাস 7 থেকেই পড়ে এসেছি, যে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ বা আধানের প্রবাহটাকেই আমরা তড়িৎ বলছিলাম। এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়েছি বা ক্লাস 7 থেকেই পড়েছি। বাট
তরল পদার্থের মধ্যে যেমন জল, অ্যাসিড, ক্ষার, এইগুলোর মধ্যেও তড়িৎ পরিবহন হয়। এটা কিন্তু আজকে বা এই ক্লাস 8-এই কিন্তু নতুন জিনিস। এটা আমরা আগের দিন পড়েছি যে তড়িৎ বিশ্লেষণটা কি করে হয়, পড়েছিলাম তো। কার কার মনে আছে হাত তোল, নিশ্চয়ই মনে রয়েছে। যদি না মনে থাকে তাহলে সোজা গিয়ে আমাদের PW 9 and 10 8, 9, 10 এই চ্যানেলে গিয়ে এই নামটা লিখতে হবে, তড়িতের রাসায়নিক প্রভাব বাই সুহেনা ম্যাম, দিয়ে সার্চ করলেই দেখবি একদম চলে আসবে এবং ঝটপট করে সেটা দেখে নিতে হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ মানে কি আমরা বলেছিলাম, তার জন্য একটা কাচের পাত্র নিতে হবে, দুটো তড়িৎদ্বার নিতে হবে এবং দুটো তড়িৎদ্বারকে ধাতব হতে হবে, বা তুমি যদি গ্রাফাইটের নিতে চাও তো নিতে পারো। তো ওই দুটো তড়িৎদ্বার কি করে, ওটাকে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দিই এবং সেটা তড়িৎ চালনা করতে হেল্প করে। এবং আমাদের ওই পাত্রটার মধ্যে যে লিকুইড সাবস্টেন্সটা নিতে হবে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যদি আমি গলিত সোডিয়াম ক্লোরাইড নিই, বা জলের দ্রবণ, মানে ধর কপার সালফেটের জলীয় দ্রবণ নিই, বা মৃদু জল, তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, জলের মধ্যে আমি যদি একটু বিশুদ্ধ জলের মধ্যে আমি সামান্য সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলাম, তাহলে ওটা তড়িৎ বিশ্লেষণ করতে পারবে এবং সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিণত হবে। তো তার মানে বিভিন্ন তরল পদার্থের মধ্যে তড়িতের পরিবহনটা কিভাবে হয় সেই প্রসেসটা কিন্তু আমরা আগের দিন পড়েছি। এবং আমরা এটাও পড়েছিলাম যে তরল পদার্থের মধ্যে যে তড়িতের পরিবহন হচ্ছে, এই পরিবহনটার ফলে রাসায়নিক পরিবর্তন হয়, যেটার ফলে আমরা আগের দিন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম। এবং দেখেছিলাম কি বলতো, মনে আছে যে দেখেছিলাম ক্যাথোডে সোডিয়াম ধাতু পাওয়া যাচ্ছিল আর অ্যানোডে ক্লোরিন গ্যাসকে পাওয়া যাচ্ছিল। একটু রিভিশন করে নিই চলো ঝটপট, 1 সেকেন্ডে রিভিশন। কি পড়েছিলাম যে এরকম আমাকে একটা ভোল্টামিটার নিতে হবে। এটাকে কি বলা হয়? ভোল্টামিটার। যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণটা করতে হবে তাকে আমরা কি বলি? ভোল্টামিটার। এখানে আমাদের নিতে হবে কি? নিতে হবে হচ্ছে ওই যে গলিত সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ যে তরল পদার্থটা তড়িৎ পরিবহন করতে পারবে সেই তরল পদার্থটাকে আমি নেব। এবং আমাকে নিতে হবে কি? নিতে হবে দুটো ধাতব দণ্ড। এখানে তুমি গ্রাফাইটকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দুটো ধাতব দণ্ড, এটাকে আমরা কি বলেছিলাম? তড়িৎদ্বার বলেছিলাম, নিশ্চয়ই মনে রয়েছে। এগুলোকে আমরা বলেছিলাম তড়িৎদ্বার, যেটার সাথে আমাদের কানেক্ট করতে হবে হচ্ছে একটা ব্যাটারিকে। এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা কানেক্টেড, যেই তড়িৎদ্বারটা রয়েছে, এইটাকে আমরা কি বলবো? ক্যাথোড। আর যেটা পজিটিভের সাথে যুক্ত আছে এটাকে আমরা কি বলবো? অ্যানোড। মনে আছে তো? এগুলো ক্লিয়ার? আচ্ছা, আমরা যেই না এখানে এখানে আমরা কি নিয়েছি? গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত NaCl। এইটাকে আমরা কি বলি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আয়নিত হয়ে কিন্তু তড়িৎ পরিবহনে হেল্প করে। আমরা পড়েছিলাম আগের দিন যে কঠিন পদার্থ বা ধাতব পদার্থের মধ্যে যেরকম মুক্ত ইলেকট্রনটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কারেন্টের পরিবহন করায় বা তড়িৎটা প্রবাহিত করায়, ঠিক সেরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তরল পদার্থগুলোর মধ্যে আয়ন প্রবাহিত হয়। মনে আছে তো? আয়নের প্রবাহ কিন্তু তড়িৎ প্রবাহিত করে। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়? গলিত অবস্থায় NaCl কিন্তু Na+ আর Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়। এবার এর বিয়োজন মাত্রার উপর ডিপেন্ড করে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দুটো পার্টে ভাগ করেছিলাম, নিশ্চয়ই মনে রয়েছে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আরেকটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই দুটো পদার্থকে আমরা ভাগ করেছিলাম। এবং আমরা বলেছিলাম যে এই দুটো পদার্থের পুরোপুরি ডিভিশনসটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? এই যে বিয়োজন মাত্রার উপর ডিপেন্ড করে। মানে ধর আমি গলিত সোডিয়াম ক্লোরাইডের 1 বাটি গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, জলে দ্রবীভূত বলিনি, মানে তুই লবণকে জলে গুলে দ্রবীভূত অবস্থা নিয়েছিস সেটা কিন্তু আমি একবারও বলছি না। আমি বারবার কি বলছি? গলিত, একটা নুনকে উচ্চ উষ্ণতা দিয়ে গলিয়ে গলিত করা হয়েছে, ঠিক আছে? এটা নেওয়া হয়েছে। এবার এই গলিত সোডিয়াম ক্লোরাইডে তুই 1 বাটি নিয়েছিস, যদি আমি ধরে নিচ্ছি 1 বাটির মধ্যে 1000টা সোডিয়াম ক্লোরাইডের অণু রয়েছে,
যদি হাজারটার মধ্যে হাজারটাই বিয়োজিত হয়ে যায়, এরকম আয়নে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে, আমরা কি জানি পজিটিভটাকে আমরা বলি ক্যাটায়ন, এটাকে বলি ক্যাটায়ন, আর নেগেটিভটাকে আমরা বলবো অ্যানায়ন। এরকম যদি গলিত অবস্থায় কোনো আয়নিত পদার্থ বা তড়িৎযোজী পদার্থ মেনলি এটা হয়, এটা হচ্ছে কি পদার্থ, তড়িৎযোজী বা তড়িৎযোজী পদার্থ বা আয়নিক সাবস্টেন্স বলা হয়। এটা যদি বিয়োজিত হয়ে আয়নে আয়নে রূপান্তরিত হয় বা ক্যাটায়ন আয়ন উৎপন্ন করে, এই আয়নটা প্রবাহিত হয়েই কিন্তু তড়িৎটা পরিবহন ঘটায় এই তরল পদার্থের মধ্যে, এটা আমরা পড়েছি। আর যে পদার্থ খুব বেশি পরিমাণ আয়ন উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে কি পদার্থ, সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে পদার্থ খুব একটা আয়ন উৎপাদন করতে পারে না, হয়তো ধরলাম 1000টার মধ্যে 100টা বিয়োজিত হলো, বাকি 900টা কিন্তু পড়েই থাকলো, অবিয়োজিত অবস্থায় পড়ে থাকলো, বিয়োজিত হলো না, তাদেরকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং তার এক্সাম্পলও পড়েছো, মৃদু তড়িৎ বিশ্লেষের এক্সাম্পল ছিল হচ্ছে মৃদু ক্ষার, যেরকম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অর্থাৎ মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা খুব একটা বেশি বিয়োজিত হয়ে আয়ন উৎপাদন করে না। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যে কি ছিল, তীব্র অ্যাসিড যেমন H2SO4, HCl, HCl, H2SO4, তারপরে যে কোনো লবণের দ্রবণ যেরকম NaCl, লবণের দ্রবণ বা গলিত লবণ, এরা প্রত্যেকেই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরা সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়ে যায় এবং আয়নগুলো তড়িৎ পরিবহনে হেল্প করে। ঠিক আছে, এবার এখানে কি ঘটবে, তার মানে কি হলো, এখানে এখন সোডিয়াম প্লাস আর Cl মাইনাস ঘুরে বেড়াচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় Na আর Cl সেপারেট হয়ে গেছে। এবার কি ঘটনাটা ঘটবে, যেহেতু এটা নেগেটিভের সাথে কানেক্টেড এই ধাতব দণ্ডটা, তার মানে এটা পুরোটা নেগেটিভ, এই পুরোটা নেগেটিভ, ঠিক আছে, এই পুরোটা নেগেটিভ, আর যেহেতু এটা পজিটিভের সাথে যুক্ত, এটা পুরোটা পজিটিভ, এটা পুরোটা পজিটিভ। তাহলে এই নেগেটিভটা কাকে অ্যাট্রাক্ট করবে, কাকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে পজিটিভকে, আর এই পজিটিভটা কাকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভকে। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি ঘটবে, সোডিয়াম প্লাসটা ক্যাথোডের দিকে যাবে, এটা ক্যাথোডে যাবে, Cl মাইনাসটা অ্যানোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডে Na প্লাস আকৃষ্ট হয়ে, কারণ বিপরীত চার্জ আমরা কি জানি, বিপরীত আধান একে অপরকে অ্যাট্রাক্ট করে, তো এটা তো আমরা পড়েছি ছোটবেলায়, যেরকম বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে, ঠিক সেরকম এখানে বিপরীত আধানও একে অপরকে আকর্ষণ করে। তাহলে ক্যাথোডে Na প্লাস আকৃষ্ট হয়ে ইলেকট্রন কি করে, গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। ইলেকট্রন গ্রহণের প্রসেসকে আমরা কি বলি, বিজারণ পদ্ধতি বলি না, পড়েছি তো, বিজারিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, তার মানে ক্যাথোডে মেনলি কি হচ্ছে, ক্যাথোডের বিক্রিয়াটা হচ্ছে Na প্লাস যাচ্ছে, গিয়ে দেখ Na প্লাসের একটা তো ঘাটতি রয়েছে ইলেকট্রনের, প্লাস মানে কি একটা ইলেকট্রন কম, সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়ামের টোটাল 11টা ইলেকট্রন ছিল, প্লাস হয়ে যাওয়া মানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন থাকছে, অর্থাৎ নিয়নের মতো সেই ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। সো এখানে Na প্লাস, ওর একটা ইলেকট্রন কম রয়েছে, ও যখনই ক্যাথোডে অ্যাট্রাক্ট হয়ে যাবে, ক্যাথোড বলবে আরে আমার কাছে তো অনেক ইলেকট্রন, আমি একদম কমপ্লিটলি নেগেটিভলি চার্জ, আমি তোকে চল একটা ইলেকট্রন দান করছি, তোর একটা কম আছে, ঠিক আছে আমি তোকে এটা দান করছি। তাহলে ওই ইলেকট্রনটা যখনই ক্যাথোড থেকে ও গ্রহণ করবে, দিয়ে ও সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এবারে ঠিক আছে, এর তো করলো, এবারে Cl মাইনাস কথার অর্থ কি, ওর একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে। এবারে Cl মাইনাস আয়ন অ্যানোডে আকৃষ্ট হয়ে, অ্যানোডে আকৃষ্ট, কারণ অ্যানোডটা হচ্ছে প্রথম কথা পজিটিভ, পজিটিভটা নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, আকৃষ্ট হয়ে একটি ইলেকট্রন কি করে, ও বর্জন করে।
একটি ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়। অর্থাৎ কি ঘটনাটা ঘটছে, Cl মাইনাসটা ইলেকট্রন বর্জন করে প্রথমে Cl এ পরিণত হয়, একটা ক্লোরিনে পরিণত হয়। এই একটা ক্লোরিন অপর আরেকটা ক্লোরিনের সাথে মিশে দুটো ক্লোরিন মিলে উৎপন্ন করে ক্লোরিন গ্যাস। মানে এখান থেকে এখন এক্সকিউজ মি, এখান থেকে এখন এরকম বুদবুদ হয়ে ক্লোরিন গ্যাসটা নির্গত হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের, গলিত সোডিয়াম ক্লোরাইডের, এটা কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোডে উৎপন্ন হচ্ছে সোডিয়াম ধাতু আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস। তার মানে ভাবো এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। তো তার মানে সোডিয়াম ক্লোরাইড অরিজিনালি ছিল, যেটা বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে ও কিন্তু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালে পরিণত হচ্ছে। ক্যাথোডে পাওয়া যাচ্ছে সোডিয়াম ধাতু, অ্যানোডে পাওয়া যাচ্ছে ক্লোরিন গ্যাস। তাহলে এখানে ঘটছে কিন্তু রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে। এখানে কিন্তু কি ঘটে, তড়িৎ বিশ্লেষণে ঘটে হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয় এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, এটা কি আমরা কিন্তু পুরোপুরি তড়িৎ বিশ্লেষণ বলেছিলাম। এটা আমরা কিন্তু আগের দিন পড়েছি, তাও একবার ঝট করে রিভিশন করে নিলাম। আজকে তাহলে আমরা কি কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। এবার তোমাদের মনে হবে জল তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আপনি বলেছিলেন আগের দিন জল খুব একটা বেশি আয়নিত হতে পারে না নর্মালি, আর বিশুদ্ধ জল তো পারেই না, কারণ বিশুদ্ধ জলে কোনো রকমের খনিজ লবণ উপস্থিত নেই, যার ফলে বিশুদ্ধ জল বা পাতিত জল যেটাকে আমরা বলি সেটার কিন্তু তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা নেই, বা আয়নে রূপান্তরিতই হয় বা আয়নে বিয়োজিতই হয় না। তাহলে জলের মধ্যে যদি আমি সামান্য সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিই তাহলে কিন্তু জলের তড়িৎ বিশ্লেষণ করা পসিবল। তাহলে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়া সত্ত্বেও সালফিউরিক অ্যাসিড মেশানোর ফলে জলটা কিন্তু আয়নিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা অ্যাসিড মিশ্রিত কথাটা তাই ইউজ করেছি। জলের তড়িৎ বিশ্লেষণ শিখব, আর তড়িৎ বিশ্লেষণের কিছু প্রয়োগ রয়েছে, 3টে প্রয়োগ, আমরা জাস্ট দুটো প্রয়োগ সম্পর্কে একটু খুব একটা ডিটেলসে জানবো না, একটা তড়িৎ লেপন সম্পর্কে একটু ডিটেলসে জানবো, আর এই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটা আমরা ক্লাস 10-এ আরও ডিটেলসে পড়বো। এখন আমাদের অতটাও ডিটেলসে নেই, যতটুকু রয়েছে ততটুকু আমরা পড়বো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা পড়ি জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে তার জন্য আমাকে একটা ভোল্টামিটার নিতে হবে, নাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করবো কি করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোল্টামিটারের ছবি। এই ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা নলের মতো জিনিস নেওয়া হয়েছে, এখানে এরকম আরেকটা নলের মতো রাখা হয়েছে, আর এখানে রাখা হয়েছে, দেখো এখানে একটা তড়িৎদ্বার রাখা আছে যেটা ব্যাটারির, এই যে ব্যাটারির প্রান্তে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, আর একটা তড়িৎদ্বার এখানে রয়েছে যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ক্লিয়ার? আচ্ছা, এখানে কি নিয়েছি আমরা? প্রথমে নীতি হিসাবে আমরা লিখব জল হচ্ছে কি, জল হচ্ছে মেনলি জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ মানে এটা হচ্ছে পানীয় জল, বিশ্লেষ্য পদার্থ, তাই এটি কম পরিমাণ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এবার এর আয়নন ক্ষমতা বাড়ানোর জন্য এর আয়নন ক্ষমতা বৃদ্ধি করতে সামান্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ H2SO4
মেশানো হয়, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? আমরা কিন্তু এখানে H2SO4 কে মিশিয়ে দিই। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে, তাহলে কি আমরা NaCl তারপরে আমরা অন্য যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশিয়ে দিতে পারি? না, আমরা জলের তড়িৎ বিশ্লেষণে অলওয়েজ আমরা H2SO4 কে মিশাবো, যা মানে সামান্য পরিমাণে, হিউজ অ্যামাউন্টের না, সামান্য পরিমাণে H2SO4 মিশালেই সাথে সাথে দেখা যায় এই জলের কিন্তু আয়নিত হওয়ার প্রবণতা বেড়ে যায়। এটা মেশানোর সাথে সাথে কি হয়, জলের ওই ব্যাপারে H2SO4 মিশালে জলের আয়নে বিয়োজিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে আমরা কি করলাম, তার মানে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাকে ইউজ করলাম, জল প্লাস সামান্য H2SO4 এর দ্রবণ। ক্লিয়ার? আর কি আমরা তড়িৎদ্বার হিসাবে কাকে ইউজ করব, এখানে যে দুটো যে আমি এঁকেছিলাম ধাতব দণ্ডকে বা এখানে যে দুটো পাতকে ইউজ করা হচ্ছে, এখানে আমরা প্লাটিনামের পাতকে ইউজ করি তড়িৎদ্বার, মানে ক্যাথোড ও অ্যানোড রূপে আমরা কি ইউজ করি, প্লাটিনাম দণ্ড, প্লাটিনাম দণ্ডকে ইউজ করা হয়, ঠিক আছে? প্লাটিনাম হচ্ছে খুব ভালো তড়িৎদ্বার হিসাবে ইউজ করে, খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? এবারে কি ঘটনা ঘটবে দেখো। আচ্ছা, এবারে বিক্রিয়াটা লিখবো। বিক্রিয়া, জলের সাথে যেই H2SO4টা মেশানো হবে কি ঘটবে জানো, জলটা বিয়োজিত হয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করে। কি বললাম, জলের সাথে যেই না আমি সামান্য H2SO4 মেশাবো ও কিন্তু H+ আর OH- এ বিয়োজিত হয়ে যায়। এবার ভাবো কি হবে, আমি ব্যাটারির তো সুইচ অন করে দিয়েছি। এবারে এখানে কি আছে, এখানে ক্যাথোডে মানে সরি এখানে ক্যাটায়ন আছে, এখানে অ্যানায়ন রয়েছে। এখানে H+টা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটায়ন আর OH- হচ্ছে অ্যানায়ন। H+ এর মুভমেন্টটা ঠিক কোন দিকে হবে, আমরা এখানে এখন কি আছে, এখানে এখন দাঁড়াও H+ OH- আছে। আরও যখন একটু ক্লাস 10-এ যখন পড়বে তখন তুমি জানবে যে এখানে SO4 2- একটা আয়ন থাকে, ঠিক আছে? এখন তো ক্লাস 8-এ আমাদের সক্রিয়তা শ্রেণীর মানে কে কত আগে ক্যাথোডে বা অ্যানোডে মুক্ত হবে এগুলো তো অতটাও ডিটেলসে নেই, তো অতটাও আমি ডিটেলসে ওই জন্য যাচ্ছি না। মনে রাখবে এখানে তো H2SO4ও ছিল, আমরা যে শুধু জলের বিয়োজনটা করলাম সেটা তো না, আমাদের তো এখানে H2SO4ও আছে। H2SO4 তো সামান্য মিশিয়েছি, এটাও তো বিয়োজিত হয়ে H+ আর SO4 2- আয়ন উৎপন্ন করে, তাই না? তাহলে দুটোই তো বিয়োজিত হতে পারে, H2O জল এবং H2SO4 যেটাকে আমি মিশিয়েছি সামান্য, ওটাও তো বিয়োজিত হবে। তাহলে এখানে আমাদের ক্যাটায়ন রূপে এখন H+ আছে, এখানেও দেখো H+ আছে, আর অ্যানায়ন রূপে আমাদের রয়েছে OH- আর SO4 2-। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে এই পোর্শনটা দেওয়া নেই, আমি একটু এক্সট্রা বলে দিচ্ছি, যদি মনে রাখতে চাও রাখবে, না রাখতে চাও না রাখবে, ঠিক আছে? এবার আমরা কি পড়েছিলাম, ক্যাথোডে কোন আয়নগুলো যায়, ক্যাটায়নগুলো যায়, কারণ ক্যাথোড কিসের সাথে কানেক্টেড, নেগেটিভের সাথে কানেক্টেড, সবসময় ক্যাথোডে যায় ক্যাটায়ন। তাহলে এখন কি ঘটবে, ক্যাথোডে কে যাবে, H+ যাবে, যত ক্যাটায়নগুলো আছে যাবে, H+ আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H-এ পরিণত হবে। এবার একটা তো H যাচ্ছে না, দুটো H একে অপরের সাথে মিশে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ক্যাথোডে। এবার অ্যানোড, অ্যানোডে আচ্ছা, অ্যানোডে দু রকমের অ্যানায়ন রয়েছে, কি কি, একটা হচ্ছে OH-, একটা হচ্ছে SO4 2-।
এই দুটো অ্যানায়নের মধ্যে এখন লাগবে মারপিট। এবার বলবে আমি আগে যাব, সালফেট বলবে আমি আগে যাব। এদের দুজনের মারপিটে OH মাইনাসটা জিতে যায়। কেন জিতে যায় তোমরা যখন পরে সক্রিয়তার শ্রেণী পড়বে তখন আরও ডিটেলসে জানতে পারবে। এখন মনে রাখো এই দুটো অ্যানায়নের মধ্যে ঝগড়া লাগে, ঝগড়া লাগার ফলে কে জিতে যায়? OH মাইনাস জিতে যায়। তাহলে আমি লিখতে পারবো অ্যানোডে SO4 2 মাইনাস এবং OH মাইনাস অ্যানায়নের মধ্যে OH মাইনাস এর অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা, অ্যানোডে মুক্ত হবার প্রবণতা SO4 2 মাইনাস আয়ন অপেক্ষা বেশি, আয়ন অপেক্ষা বেশি হওয়ায় সেটি আগে অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করে। তার মানে কে জিতে গেল? OH মাইনাস জিতে গেল। তার মানে এখন কি হবে অ্যানোডে? OH মাইনাসটা ইলেকট্রন এক্সট্রা আছে তো, একটা ইলেকট্রন বর্জন করে OH এ রূপান্তরিত হবে। এইরকম 4খানা OH একসাথে মিশে উৎপন্ন করবে অক্সিজেন আর আর জল। তার মানে উৎপন্ন হলো কি? অক্সিজেন গ্যাস। তাহলে অ্যানোডে আমরা কাকে পারবো? অক্সিজেন গ্যাসকে বুদবুদ হয়ে উঠতে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখব ক্যাথোডের মধ্যে এখান থেকে বেরোচ্ছে কি? এখান থেকে উৎপন্ন হচ্ছে H2 গ্যাস, আর অ্যানোড থেকে এরকম বুদবুদ হয়ে উৎপন্ন হচ্ছে কে? O2 গ্যাস। ঠিক আছে। এবং দেখা যায়, খেয়াল করে দেখতে পারো যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন H2 গ্যাসের আয়তন অ্যানোডের অপেক্ষা 2 আয়তন বেশি। অর্থাৎ এখানে লেখা হয় যে H2O জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন H2 গ্যাসের আয়তন অ্যানোডে উৎপন্ন O2 গ্যাসের আয়তন অপেক্ষা 2 গুণ বেশি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন H2O লিখছি, হাইড্রোজেন কত আয়তন রয়েছে? 2 আয়তন, বুঝতেই পারছো, 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন। তার মানে দেখা যায় ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের যে অনুপাত, ক্যাথোড এবং অ্যানোডে কি আছে? হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাসের যে অনুপাত, সেটা কত হয় বলো তো? 2:1 অনুপাত থাকে। ঠিক আছে, এটা একদম আমাদের মাথায় রাখতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জলের তড়িৎ বিশ্লেষণে আমরা কি কি উৎপন্ন হলো? ক্যাথোডে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হলো অক্সিজেন গ্যাস। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণটাই যে জল, এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? তাহলে ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসবো যে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ বুঝে গেছি। এই রিয়াকশনসগুলো যেগুলো লেখালাম সেটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এই যে রিয়াকশনসগুলো লিখিয়েছি, যে এই যে ক্যাথোডে কী কী রিয়াকশন হলে কিভাবে হাইড্রোজেন উৎপন্ন হলো, অ্যানোডে কীভাবে অক্সিজেন উৎপন্ন হলে রিয়াকশনগুলো মনে রাখবে। আর যেহেতু ইলেকট্রন এখানে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর ক্যাথোডে ইলেকট্রন যোগ হচ্ছে, এটা আমাদের কি বলি? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, চলো এবার আমাদের আসতে হবে আসল টপিক আজকে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। এই যে আমরা ভোল্টামিটারের মধ্যে যে সমস্ত জল তারপরে অ্যাসিড তারপরে ক্ষার ইত্যাদির যে তড়িৎ বিশ্লেষণ শিখলাম, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কাজে লাগানো হয় এটা তো আমাদের জানতে হবে। তো এটাকে আমরা 3 রকম জায়গায় ব্যবহার করি। এক হচ্ছে ধাতু নিষ্কাশনে,
ধাতু নিষ্কাশন মানে কি? আচ্ছা আগে আমি বলে নিই কোন কোন জায়গায়, তারপর আমরা ডিটেলসে আসছি। তারপরে ব্যবহার করা হয় তড়িৎ পরিশোধন, বা এটাকে তড়িৎ পরিশোধন না হয়ে আমি লিখতে পারি বা ধাতুর পরিশোধনে, ঠিক আছে, এটাকে ধাতুর পরিশোধনও বলা হয়। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবার ক্লাস 8-এর জন্য, সেটা হচ্ছে তড়িৎ লেপন প্রসেস। এবার আমরা একটা একটা করে জানবো যে প্রত্যেকটা প্রসেস কি কি। ফার্স্ট আমরা আসবো হচ্ছে ধাতু নিষ্কাশনে। আচ্ছা, আমাদের যে পৃথিবীর মানে মানে মাটির তলায় যে বিভিন্ন ধাতুদেরকে আমরা পাচ্ছি, যেমন এই যে আমরা সোডিয়াম ক্লোরাইড, যে আমরা মাটির নিচে জানো তো রক সল্ট পাওয়া যায়, মানে যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, বা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো থেকে আমরা অরিজিনাল ধাতুটা নিষ্কাশন করতে হবে তো, আদারওয়াইজ আমরা সোডিয়াম ধাতুকে পাবো কি করে? তার ধাতু নিষ্কাশন প্রসেসের জন্য আমাকে কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ প্রসেসকে ইউজ করতে হবে, আদারওয়াইজ আমরা কি করে ধাতু নিষ্কাশন করব? ধাতু নিষ্কাশন মানে কি? ধরো আমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটার মধ্যে ধাতু কে আছে? সোডিয়াম। তাহলে এই সোডিয়ামটাকে আমাকে নিষ্কাশন করতে হবে। আমি ধরো সোডিয়ামের কিছু একটা বানাতে চাইছি, মানে সেখানে শুধু সোডিয়াম থাকবে। তা আমি মাটির তলায় তো শুধু সোডিয়ামকে পাই না। মাটির তলায় যেরকম আমরা, যদি তুমি বলো লোহার খনি, তা আমি কি মাটির তলায় পুরো পিওর লোহা থরি না পাই? আমরা পিওর লোহা কখনো পাই না মাটির তলায়, আমরা সবসময় লোহার আকরিক হিসাবে পেয়ে থাকি। হয়তো তোমরা পড়েছো ছোটবেলা থেকে যে ম্যাগনেটাইট, রেড হেমাটাইট, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমরা পড়েছো বক্সাইট, গিপসাইট, এই সমস্ত কি, এগুলো হচ্ছে ধাতুগুলোর আকরিক রূপে থাকে। আকরিক মানে কি? এই ধাতুগুলো কিন্তু পিওর ফর্মে, মানে বিশুদ্ধ অবস্থায় কিন্তু মাটির তলায় থাকে না। এরা কিন্তু বিভিন্ন অক্সাইড রূপে, ক্লোরাইড রূপে, মানে এরা কিন্তু লবণ রূপে, বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড রূপে, বা সালফারের সাথে বিক্রিয়া করে সালফাইড রূপে, বা কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনেটের রূপে, অর্থাৎ বিভিন্ন অধাতু বা অধাতব মূলকের সাথে এরা বিক্রিয়া করে আকরিক রূপে মাটির তলায় থাকে। ঠিক আছে, যেমন বললাম লোহার ক্ষেত্রে লোহার ক্ষেত্রে তোমার রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, স্প্যাথিক আয়রন বা সিডারাইট বলে, এগুলো বিভিন্ন রকমের হয়। কপারের ক্ষেত্রে মানে তামাকে কিন্তু মোটেও এমন কিন্তু নয় যে মাটির তলায় পুরো পিওর তামা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যে আমরা মাটির তলা থেকে খুঁড়বো আর অমনি তামার একটা প্লেট বেরিয়ে আসবে, ওই তামার প্লেটটাকে একটা সুন্দর এরকম গোলাকার শেপ দেবো, আর ওটার মধ্যে আমরা কপারের মানে একদম সুন্দর প্লেট হয়ে যাবে, ওটাতে আমরা খেতে পারবো। বা ওখান থেকে মাটির তলা থেকে তুলবো আর ওখান থেকে সরু 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 তার বানিয়ে দেবো, আর আমরা কপারের তার পেয়ে যাবো। একদমই সেটা নয়। কপারকে কিন্তু মাটির তলাতে কপার অক্সাইড রূপে পাওয়া যায়, কপারের সালফাইড রূপে, যেটাকে আমরা কপার গ্লান্স বলি, কপার পাইরাইটস রূপে পাওয়া যায়। তার মানে বুঝতে পারছো, এরা কিন্তু পিওর ফর্মে কোনো ধাতুই মাটির তলায় পাওয়া যায় না। এদের সাথে, ধাতুগুলোর সাথে অনেক অধাতু মিশে একটা যৌগ রূপে, আকরিক রূপে মাটির তলায় এদেরকে পাওয়া যায়। যেমন এক্সাম্পল, যেমন সোডিয়াম ক্লোরাইডকে আমরা, সোডিয়াম ধাতু কিন্তু অরিজিনাল থাকে না, এখানে কিন্তু লবণ রূপে সোডিয়াম ক্লোরাইড রূপে থাকে। ক্যালসিয়ামের ক্ষেত্রেও তাই, ক্যালসিয়াম ক্লোরাইড রূপে থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড রূপে থাকে। ঠিক আছে, এই সমস্ত ধাতুগুলো অধাতব পার্টের সাথে, দেখো এগুলো হচ্ছে সব অধাতুর পার্ট, যে ক্লোরিন, এই অধাতুগুলোর সাথে কি করে থাকে? বিক্রিয়া করে যৌগ রূপে আকরিক হয়ে নিচে মাটির তলায় থাকে। এবার আমি ধর পিওর ধাতুটাকে পেতে চাইছি, মানে শুধু সোডিয়ামটাকে চাইছি, শুধু ক্যালসিয়ামটাকে চাইছি, শুধু ম্যাগনেসিয়ামটাকে চাইছি, শুধু অ্যালুমিনিয়াম হচ্ছে অক্সাইড রূপে থাকে, Al2O3, এটাকে বলা হয় আমাদের বক্সাইট। এটার সাথে জলের অণুও থাকে, ঠিক আছে, এটার মধ্যে আরো 2 অণু জল থাকে। তাহলে খেয়াল কর, এই যে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন মিশে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে, যেটাকে আমরা আকরিক বা অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড বলছি। তা আমি যদি এখান থেকে শুধু অ্যালুমিনিয়ামটাকে, আমরা তো অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে থালা বাটি গ্লাস বা যেগুলো আমাদের চাই বাসনপত্র, বা যেগুলো আমাদের অ্যালুমিনিয়ামের তার, ফয়েল, আমি তো এগুলো তৈরি করতে পারবো না, আমাদের তার জন্য পিওর অ্যালুমিনিয়ামকে দরকার হবে। তা পিওর অ্যালুমিনিয়ামকে দরকার হতে গেলে আমার ধাতুটাকে এই অক্সিজেন থেকে এক্সট্রাক্ট করে বা নিষ্কাশন করে নিয়ে আসতে হবে না? কি বললাম, বুঝতে পেরেছিস? আমি যদি সোডিয়ামটাকে চাই, তাহলে ক্লোরিনটাকে হাঁটাতে হবে, তাহলে আমি পিওর সোডিয়ামটাকে পাবো। এই হাঁটানোর প্রসেসটা করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম থেকে
অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অক্সিজেনকে বার করে শুধু অ্যালুমিনিয়ামটাকে নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এবারে তোদের মনে হতে পারে যে তাহলে কি যে কোনো সমস্ত প্রকার ধাতুকেই আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করে থাকি? না, যেমন আয়রনকে, কপারকে, তারপরে আরও বিভিন্ন রকমের যা ধাতু রয়েছে সকলকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে সেপারেট করি না। আমরা স্পেসিফিক কিছু ধাতু রয়েছে যারা তীব্র সক্রিয়, আমরা মনে রাখবো যারা তীব্র সক্রিয়, লেখা আছে এখানে না, লেখা নেই, আমরা মনে রাখবো এখানে লিখছি যে তীব্র সক্রিয় ধাতু যারা, তীব্র সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়ামটা পরে হবে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত যারা তীব্র সক্রিয় ধাতু বা যেটাকে বলা হয়, এটাকে এখানে লেখা রয়েছে তীব্র ধনাত্মক ধাতু যারা, তাদেরকেই একমাত্র আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে সেপারেট করতে পারি। এদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়, ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের মাথায় হতে পারে যে তাহলে বাকি ধাতুগুলোকে কেন নিষ্কাশন করা হয় না যে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে? বাকি ধাতুগুলোকে নিষ্কাশন করার জন্য আমাদের বিভিন্ন রকমের প্রসেস রয়েছে। আমাদের রয়েছে কার্বন বিজারণ প্রসেস, আমাদের থার্মিট প্রসেস রয়েছে, শত বিজারণ প্রসেস রয়েছে, অনেক রকমের প্রসেস রয়েছে। বাট ওই প্রসেসগুলোর সাহায্যে আমরা এই তীব্র সক্রিয় ধাতু যেগুলো, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা সক্রিয়তা শ্রেণীর, তোমরা সক্রিয়তা শ্রেণী এখনো অতটা জানো না, তোমরা যখন একটু বড় হবে তখন আরও সক্রিয়তা শ্রেণীটা ডিটেলসে জানবে। তো সক্রিয়তা শ্রেণীর যে ধাতুগুলো ওপরের দিকে রয়েছে, যেমন এই ধাতুগুলো, এরা হচ্ছে তীব্র সক্রিয়, এদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে সেপারেট করতে পারি। বাট বাকি যে ধাতুগুলো রয়েছে, যেমন তোমার কপার, নিকেল, আয়রন, লেড, তারপরে হচ্ছে মার্কিউরি, তোমার বাকি যে লোহা, তো এই সমস্ত ধাতুকে আমরা বিজারণ পদ্ধতি বা যেটাকে আমরা বলি কার্বন বিজারণ, জিঙ্ককে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়। তো এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করতে পারি না, কিন্তু এদেরকে কিন্তু আমাদের ওই পদ্ধতিগুলোর সাহায্যে নিষ্কাশন করা যায় না। এদেরকে একমাত্র আমরা তড়িৎ বিশ্লেষণ বা এটাকে বলা হয় তড়িৎ বিজারণ প্রসেসের সাহায্যেই আমরা নিষ্কাশন করতে পারি। তার কারণ এই তীব্র সক্রিয় ধাতুগুলোর কিন্তু এই তীব্র সক্রিয় ধাতুগুলোর কিন্তু মনে রাখবে অক্সিজেনের প্রতি, ক্লোরিনের প্রতি, অর্থাৎ অধাতুগুলোর সাথে যৌগ গঠনের প্রবণতা প্রচুর বেশি থাকে, মানে এদেরকে একদম আকৃষ্ট করে রাখে, একদম চেপে ধরে রাখে। ক্লোরিনটাকে ক্যালসিয়াম একদম চেপে ধরে রাখে। নর্মাল বিজারণ প্রসেসের সাহায্যে, কার্বন বিজারণ প্রসেস, এগুলোর দ্বারা কিন্তু এদেরকে সেপারেট করা যায় না। এদেরকে সেপারেট করতে গেলে ইলেকট্রিসিটি দিয়ে সেপারেট করতে হয়, মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একদম পেছনে তড়িৎ লাগিয়ে এদেরকে সেপারেট করা হয়। ঠিক আছে, তাই জন্যই বলা হয় যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই সমস্ত তীব্র ধনাত্মক ধাতুগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণ বা এটাকে বলা হয় তড়িৎ বিজারণ প্রসেস, এই পদ্ধতির সাথে নিষ্কাশন করা যায়। সাধারণত সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্ত ধাতুগুলোকে আমরা ক্লোরাইড লবণ থেকে সেপারেট করি। এই যেমন বললাম সোডিয়াম থেকে সোডিয়াম ক্লোরাইড, মানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম নিষ্কাশন করা হয়। কিভাবে নিষ্কাশন করা হয় সেটা কিন্তু আমি আজকে একদম প্রথমে বলে দিয়েছি। এই যে এইটাই হচ্ছে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুর নিষ্কাশন প্রসেস। এটা কি আমাদের গলিত, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের গলিত NaCl বা এটাকে বলে রক সল্ট থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি। এটাই তো আমাদের সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি। এই প্রসেসই তো দেখতে পাচ্ছি যে ক্যাথোডে আমরা কাকে পাচ্ছি, এখানে ক্যাথোডের মধ্যে আমরা সোডিয়াম ধাতুকে এরকম ভাবে
পেয়ে থাকি। এই জায়গাটায় কি পাওয়া যায়? সোডিয়াম ধাতুকে পাই। তাহলে ভাবো সোডিয়াম ক্লোরাইড থেকে, গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা যদি একদম কঠিন অবস্থা নিই তাহলে কিন্তু হবে না। প্রথমে সোডিয়াম ক্লোরাইডটাকে গলাতে হয়, গলানোর পর সেটাকে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করতে পারি। এই একই প্রসেসে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যাবতীয় যা ধাতুগুলো রয়েছে সেগুলোকে আমরা সেপারেট করতে পারি, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড এর গলিত বদলে জলীয় দ্রবণ নিতাম তাহলে কিন্তু এদেরকে সেপারেট করা যেত না। মাথায় রাখবে এটা, যে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের বদলে গলিত NaCl, CaCl2, MgCl2 এদের জলীয় দ্রবণ নিলে জলীয় দ্রবণ থেকে তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ধাতুগুলিকে নিষ্কাশন করা যেত না। ধাতু নিষ্কাশন করা যেত না। কেন যেত না? তার কারণ জলীয় দ্রবণ নিলেই সেক্ষেত্রে ক্যাটায়ন রূপে H+ আয়নকে পাওয়া যেত। যেমন এখানে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছিলাম, এখানে আমরা শুধুমাত্র কি দেখেছিলাম? ক্যাথোডে শুধুমাত্র দেখছিলাম ক্যাথোডে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়ামটাই শুধু যাচ্ছে। বাট যদি আমরা এখানে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের বদলে যদি গলিত NaCl এর বদলে দ্রবীভূত NaCl, দ্রবীভূত মানেই জলে দ্রবীভূত, দাঁড়াও এটাকে পুরো লিখি, জলে দ্রবীভূত NaCl নিতাম, তবে কি হতো বলো তো? তাহলে কি হতো জানো? দেখো, NaClটা তো প্রথম কথা বিয়োজিত হয়ে Na+Cl- উৎপন্ন করছে, ভালো কথা, বাট আমি যে জলে দ্রবীভূত করেছি তাহলে জলের অণুও রয়েছে, তাহলে জলের অণুটাও তো বিয়োজিত হয়ে H+OH- তৈরি করবে। তাহলে এক্ষেত্রে দেখো দু রকমের ক্যাটায়ন পাওয়া যাচ্ছে, এইটা একটা ক্যাটায়ন, এটা একটা ক্যাটায়ন, এরা দুটোই হচ্ছে কি? ক্যাটায়ন। এরা দুটোই ক্যাটায়ন। এই দুটো ক্যাটায়ন কোথায় যাবে? এই দুটো ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে। কিন্তু Na+ অপেক্ষা H+ আয়নের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি। ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে H+ আয়ন আগে যাবে এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে कैथोड থেকে हम तुम एक एक कमरे में बंद हो और चाबी खो जाए কিসে পরিণত হবে জানো? ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কি বিপদ! হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। আচ্ছা, আমরা কি চাইছি? আমি চাইছি সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম ধাতু পাওয়া যাক, মানে NaCl থেকে Na+ থেকে Na মানে সোডিয়াম ধাতু পাওয়া যাক। কিন্তু আমি যদি জলীয় দ্রবণ নিই, সমস্যাটা হচ্ছে এদের দুটো ক্যাটায়নের মধ্যে ঝগড়া লাগবে। যেমন অ্যানায়নগুলোর মধ্যেও ঝগড়া লাগবে এবং ঝগড়াতে OH জিতে যাবে, ঠিক সেরকম এদের দুটোর ঝগড়ায় H+ জিতে যাবে এবং দেখা যাবে H+টা আগে ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে যাবে এবং গিয়ে ইলেকট্রন ফিলেকট্রন সব নিয়ে নেবে, দিয়ে উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডে উৎপন্ন হবে এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস।
তাহলে ভাবো আমরা সোডিয়াম ক্লোরাইডের যখন গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ দেখেছিলাম সেখানে কিন্তু অ্যানোডে আর ক্যাথোডে ক্লোরিন আর সোডিয়াম ধাতুকে পাওয়া যাচ্ছিল, বাট যখনই আমরা জলে দ্রবীভূত পার্টকে নিয়েছি সাথে সাথে দেখলাম সেক্ষেত্রে সোডিয়াম ধাতুকে আর আমরা পাবো না। তাহলে আমরা কি সেক্ষেত্রে ধাতু নিষ্কাশনে আমরা তো সোডিয়াম ধাতুটাকেই পেতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি আমরা দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে ইউজ করতে পারবো না? আমরা কিন্তু অলওয়েজ গলিত সোডিয়াম ক্লোরাইডকে ইউজ করব। শুধু গলিত সোডিয়াম ক্লোরাইড না, আমরা যাবতীয় যা যা ধাতু নিষ্কাশনের এখানে বললাম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সবকটারই কিন্তু গলিত অবস্থাকে নিতে হবে, দ্রবীভূত অবস্থাকে না। এদের সবার কিরকম নিতে হবে? গলিত অবস্থাকে নিতে হবে। গলিত অবস্থায় ধাতু নিষ্কাশন করা যায়, ধাতু নিষ্কাশন করা যাবে, দ্রবীভূত অবস্থায় হলে কিন্তু হবে না। তাহলে বোঝা গেছে তাহলে কাদেরকে আমরা ধাতু নিষ্কাশন প্রসেস থেকে মানে তড়িৎ বিশ্লেষণ প্রসেসের দ্বারা ধাতু নিষ্কাশন করতে পারবো। ক্লিয়ার? তাহলে চলো, ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রসেসের সাহায্যে ধাতু নিষ্কাশন বুঝে গেলাম। আর মনে রাখবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এদেরকেই আমরা নিষ্কাশন করতে পারি, বাকি ধাতুগুলোকে আমরা এই প্রসেসের সাহায্যে ইউজ করি না। আর নেক্সট হচ্ছে মনে রাখবে সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এদেরকে আমরা ক্লোরাইড লবণ থেকে সেপারেট করি, আর অ্যালুমিনিয়ামকে আমরা অক্সাইড যৌগ থেকে, দেখো আমি লিখে দিয়েছি, অ্যালুমিনিয়ামকে কিন্তু আমরা বক্সাইড রূপে পাই, অর্থাৎ এটা হচ্ছে অক্সাইড রূপ। তাহলে অ্যালুমিনিয়ামকে কিন্তু আমরা ক্লোরাইড ফর্ম থেকে নিষ্কাশন করি না, সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সাইড যৌগ থেকে এদেরকে নিষ্কাশন করা হয়। ক্লাস 10-এ এটা ডিটেলসে তোমরা পড়বে যে কিভাবে এদেরকে নিষ্কাশন করা হয়। নেক্সট হচ্ছে আমাদের রয়েছে ধাতুর পরিশোধন। আমরা তো একটা প্রয়োগ করলাম ধাতু নিষ্কাশন, নেক্সট রয়েছে ধাতুর পরিশোধন। মানে এই যে আমাদের বললাম যে মাটির তলায় আমরা বিভিন্ন আকরিক রূপে ধাতুকে পেয়ে থাকি, তো সেখানে তো অনেক অশুদ্ধি মিশে থাকে। সেখানে যেরকম বালি, কাদা, নোংরা, হেনা তেনা ধাতুর সাথে মিশে থাকছে, সেরকম কিন্তু অন্যান্য বিভিন্ন ধাতুও কিন্তু মিশে থাকে ওই আকরিকগুলোর মধ্যে। তো আমরা আকরিকটা থেকে, ধরো আমি অ্যালুমিনিয়ামের আকরিক রয়েছে, অ্যালুমিনিয়ামের আকরিকে অনেক বিভিন্ন নোংরা ফোংরা অনেক কিছু মিশে রয়েছে। তারপরে যেরকম কপারের ধাতু ধরো রয়েছে, কপারের মানে কপার মাটির তলাতে কপারের এরকম খনি রয়েছে, কপার খনি থেকে কপার ধাতুগুলোকে তুমি তুললে, এবার সেই কপার ধাতুর বা কপারের যে আকরিকে অসংখ্য অন্যান্য বিভিন্ন ধাতু, নোংরা, কাদা, বালি সমস্ত কিছু ধরো ওইটার মধ্যে মিশে রয়েছে, সেটাকে আমরা বলবো অবিশুদ্ধ কপার। অবিশুদ্ধ কপার থেকে আমরা তো ওটাকে তো ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে গেলে কি করতে হবে? ওগুলো থেকে পিওর কপার বা বিশুদ্ধ কপারটাকে প্রথমে নিষ্কাশন করে অশুদ্ধি পোর্শনগুলোকে বাইরে বার করে দিতে হবে। এই অবিশুদ্ধ থেকে যে বিশুদ্ধ করার যে প্রসেস, এটাও কিন্তু করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রসেসের সাহায্যে। তাহলে কি বলা হয়েছে দেখো, সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত এটা আবার কি চলে এসছে, সরি, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রয়োগেরই একটা পার্ট, যে সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে প্রথম বিভিন্ন প্রকার অশুদ্ধি মিশে থাকে। মানে তো অনেক রকমের অশুদ্ধি মিশে থাকতে পারে, সেখানে নোংরা, বালি, কাদা, এই সমস্ত নুড়ি, এই সমস্ত তো মিশে থাকে, তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন ধাতুও মিশে থাকে, তাই অশুদ্ধি অনেক মিশে থাকে। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সেই অশুদ্ধিগুলোকে দূর করে বিশুদ্ধ ধাতু প্রস্তুত করার প্রসেসটাকেই আমরা বলি হচ্ছে ধাতুর পরিশোধন বা ধাতুর বিশোধন। ক্লিয়ার? এই প্রসেসের সাহায্যে আমরা কিন্তু কপার, অ্যালুমিনিয়াম ধাতুগুলোকে পরিশোধন করা হয়। মনে থাকবে তাহলে এই প্রসেসের সাহায্যে আমরা কপার এবং অ্যালুমিনিয়ামের যে অশুদ্ধ থেকে বা অশুদ্ধি থেকে কিন্তু আমরা নিষ্কাশন করতে পারি। এবার কিভাবে আমাদের আমি এক্সাম্পল চলো দিয়ে দিচ্ছি। আমি কপার ধাতুর বিশোধনটাকে একবার ছোট্ট করে বলে দিচ্ছি। কপার ধাতুর বিশোধন করতে গেলে আমাদের একটা ভোল্টমিটার নিতে হবে। ভোল্টমিটার নিলাম, কাচের পাত্র, যার মধ্যে আমাকে কি করতে হবে? তড়িৎদ্বার নিতে হবে। এই হচ্ছে দুটো তড়িৎদ্বার। এই দুটো তড়িৎদ্বার কাকে কাকে নিতে হয় জানো? আচ্ছা, এটার সাথে ব্যাটারি কানেক্ট করতে হয়। এখানে এই যে দুটো তড়িৎদ্বারকে ইউজ করেছি, এখানে একটা তড়িৎদ্বার হচ্ছে অবিশুদ্ধ কপার, আরেকটা তড়িৎদ্বার হয় বিশুদ্ধ কপার। এখানে এটা দেখো, এটা হচ্ছে ক্যাথোড, কারণ ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত, ক্যাথোড, আর এটা হচ্ছে আমাদের অ্যানোড।
ঠিক আছে, যেটা পজিটিভের সাথে যুক্ত। এই যে অ্যানোড রূপে ইউজ করা হয় অবিশুদ্ধ কপার, মানে যেটা মাটির তলা থেকে পাওয়া গেছে, অবিশুদ্ধ কপার দণ্ড। আর ক্যাথোড রূপে ইউজ করা হয়, ক্যাথোড রূপে ইউজ করা হয় বিশুদ্ধ কপার দণ্ড, একদম পিওর কপারের দণ্ডকে ইউজ করা হয়। ঠিক আছে, আর তোর এখানে তো তড়িৎ বিশ্লেষ্য রূপে কাউকে ইউজ করতে হবে, নাহলে হবে কি করে? নাহলে তড়িৎ বিশ্লেষণটা করবে কে? এখানে তো তরল রূপে কাউকে ইউজ করতে হবে। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য রূপে, তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করা হয় হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ। আচ্ছা, আমি কি সর্বদাই যে কোনো ধাতুর পরিশোধনের ক্ষেত্রে কি কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করব? না। আমরা যদি এখানে অ্যালুমিনিয়ামের মানে পরিশোধন করতাম তাহলে কিন্তু মোটেও কপার সালফেটকে ইউজ করতাম না। তাহলে যে ধাতুর বিশোধন করা হবে সেই ধাতুর লবণের একটা দ্রবণকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করতে হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ ইউজ করতে পারি। তাহলে আমরা কিন্তু যে ধাতুকে বিশোধন করছি সেই ধাতুর একটা তড়িৎ বিশ্লেষ্য রূপে, সেই ধাতুর একটা দ্রবণকে, সেটা জলীয় দ্রবণ হতে পারে, গলিত অবস্থা হতে পারে, সেই ধাতুর দ্রবণকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করতে হবে। তাহলে আমাদের পরিশোধনের কেসে ক্যাথোড রূপে ইউজ করতে হবে, ক্যাথোড রূপে ইউজ করতে হবে বিশুদ্ধ ধাতু, বিশুদ্ধ ধাতু। যেমন এখানে ইউজ করা হচ্ছে বিশুদ্ধ কপার, বিশুদ্ধ কপার দণ্ড। আর অ্যানোড রূপে ইউজ করতে হবে অবিশুদ্ধ কপার, মানে অবিশুদ্ধ ধাতু আর কি, অবিশুদ্ধ ধাতু মানে যেটাকে আমি পরিশোধন করতে চাই। ঠিক আছে, অবিশুদ্ধ মানে কি? যেটাকে, যাকে পরিশোধন করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কাকে ইউজ করেছি? অবিশুদ্ধ কপার দণ্ড, অবিশুদ্ধ কপার দণ্ড, সিইউ মানে কপার। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করতে হবে, তড়িৎ বিশ্লেষ্যের উপর ইউজ করতে হবে হচ্ছে যে ধাতুর, যে ধাতুর বিশোধন করা হচ্ছে, বিশোধন করা হচ্ছে তার যে কোনো লবণের দ্রবণকে। যেমন এখানে আমরা ইউজ করছি কপার সালফেটের দ্রবণকে। ঠিক আছে, আশা করি নীতিটা ক্লিয়ার হয়েছে। এবারে বিক্রিয়াটা কি হবে চলো দেখে নিই। এবারে আমরা এখানে দেখতে পাবো বিক্রিয়া। আচ্ছা, এখানে কপার সালফেট ঘুরছে, কপার সালফেটটা যেই না গলিত বা দ্রবীভূত অবস্থা আছে, তার মানে Cu2+ আর SO4 2- হয়ে ঘুরছে না? এখন এটার মধ্যে আয়নিত অবস্থা হয়ে রয়েছে, তার মানে এখন আয়ন রূপে কারা কারা আছে? Cu2+ রয়েছে আর SO4 2- রয়েছে। ভালো কথা। এবারে ক্যাথোডে কোনটা যাবে? ক্যাথোডে যাবে কপার 2+টা। তাহলে এখন SO4 যেটা তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করা হয়েছে সেটা কিন্তু বিয়োজিত হয়ে কপার আর সালফেটে পরিণত হবে। ভালো কথা। এবারে কপার হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা কোন দিকে যাবে? এটা হচ্ছে ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে কি হবে? কপার 2+টা গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এখন কি বলতে চাইছি আমি? এই যে কপার 2+টা এটা চলে যাবে ক্যাথোডে, গিয়ে এখানে এই যে এখানটায় কপার ধাতু রূপে এখানটায় জমা হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কারণ এখানের মধ্যে দুটো ইলেকট্রন কম আছে, কপার 2+এ দুটো ইলেকট্রনের ঘাটতি আছে। এই দুটো ঘাটতিকেও সম্পূর্ণ করবে। এখানে তো অনেক ইলেকট্রন, এটা তো পুরোটা নেগেটিভ, ক্যাথোড তো নেগেটিভ, এদিকটা পজিটিভ। ঠিক আছে, এই নেগেটিভ থেকে ওই কপার 2+টা দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এবারে কি হবে? এবারে তোমাদের মনে হবে ঠিক আছে এবার সালফেটটা অ্যানায়ন, তাহলে সালফেটটা অ্যানোডের দিকে যাবে। হ্যাঁ, একদমই ঠিক কথা, এই সালফেটটা অ্যানোডের দিকে যাওয়া উচিত। কিন্তু প্রবলেমটা এটাই যে অ্যানোডে যেতে যেতে অনেক ওর সময় লাগে।
যার ফলে এই অ্যানোডটা কি দিয়ে তৈরি রে? এই কি লেখা হয়েছে? অ্যানোডটা হচ্ছে অবিশুদ্ধ কপার দণ্ড। অ্যানোডটাও কিন্তু কপারেরই তৈরি। ভালো করে এই জায়গাটা শোন, অ্যানোডটাও কিন্তু কপারের তৈরি। এবারে সালফেট, কপারটা তো এদিকে চলে গিয়ে মানে ক্যাথোডের দিকে চলে গিয়ে কপারে পরিণত হয়ে এখানে জুড়ে গেছে, মানে ক্যাথোডটার ওপরে কপারটা জুড়ে গেছে। এবারে সালফেটটা বেচারা একা হয়ে রয়েছে, এই যে এখানে সালফেটটা একা হয়ে গেছে। এই সালফেটটা এদিকে অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সালফেটটা যেতে অনেক সময় লাগছে। এবারে এই যে অ্যানোডটাও তো কপারেরই তৈরি, দেখ অ্যানোডটাও কিন্তু কপারেরই তৈরি। এবারে অ্যানোডটা বলে আচ্ছা তোর অনেক সময় লাগছে আসতে, বাট সালফেটটা মানে তীব্র ওর মানে আকর্ষণ কপারের ওপরে, মানে ও তো সালফেট একা হয়ে রয়েছে। এবার অ্যানায়ন একা কখনো থাকতে পারে না, ও এখন কপারকে মানে তীব্র ভালোবাসছে, তীব্র ও চাইছে যে না আমি যেতে পারছি না, ওর পায়ে ব্যথা, ও যেতে পারছে না। এবার অ্যানোডটা বলবে চলো ঠিক আছে, তুই আমার কাছে আসতে অনেক দেরি হচ্ছে, আমি তোকে কপার সাপ্লাই করছি, যা। অ্যানোড থেকে কি হবে? এটা তো পুরোপুরি কপারের তৈরি, এটা কি অবিশুদ্ধ কপার, এটার মধ্যে অনেক বালি, ধুলো, ময়লা, অন্যান্য বিভিন্ন ধাতু, ধরলাম সোনা, রূপো, প্লাটিনাম, এখানেও কিছু মিশে রয়েছে, দামি দামি ধাতুও মিশে থাকে। এখান থেকে কি হবে জানো? এখান থেকে কপার বেরিয়ে আসবে, কিন্তু কপার পুরোপুরি বেরোবে না, কপার দুটো ইলেকট্রন বর্জন করে বেরিয়ে আসে। এবার ভাব, এবারে তুই চিন্তা কর যে এরকম একটা, এই যে এখানটায় এরকম ইয়েটা ছিল ভোল্টামিটারটা, এই যে আমাদের অবিশুদ্ধ দণ্ড, বিশুদ্ধ দণ্ড, ঠিক আছে। এখানে বেচারা বললাম কি সালফেট একা হয়ে বসে আছে, সালফেট 2- কি বললাম এখানে কপারটা, এটা তো কপারেরই তৈরি, এটা হচ্ছে অবিশুদ্ধ কপার, এটা কি অবিশুদ্ধ কপার। এখানে অনেক রকমের কপারের সাথে অনেক কিছু আছে, অবিশুদ্ধ কপার। কি হবে? ও বলবে তোর এখানে অনেক সময় লাগছে আসতে, তোকে আসতে হবে না, চল আমি বার করে দিচ্ছি নিজেকে। কপারটা দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ রূপেও এই তরলটার মধ্যে ও কপার সালফেট এখানে মিশে আসে, বেরিয়ে আসে। এবং যেই না বেরিয়ে এলো, সালফেট বলবে ইয়ে আমি কপার পেয়ে গেছি। ও কি করবে বলতো? ও কপারের সাথে জুড়ে গিয়ে তৈরি করবে কপার সালফেট। তার মানে কি হলো মেনলি অ্যানোডে কি বিক্রিয়াটা ঘটলো? অ্যানোড থেকে কপার ধাতুটা দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+ পরিণত হয়েছিল। অ্যানোডে এই প্রসেসটা ঘটলো, তাই তো, যে অ্যানোড থেকে কপার ছিল, দুটো ইলেকট্রন বর্জন করে ও দ্রবণে কপার 2+ রূপে বেরিয়ে এলো। এবার এই কপার 2+ থেকে যেই না সালফেট দেখতে পেলো, সালফেট খুব খুশি হলো, এবার বললো ঠিক আছে চল এবার আমরা বন্ড তৈরি করে কপার সালফেট হয়ে যাই। কিন্তু আমি তো ইলেকট্রিসিটি পাঠিয়েই যাচ্ছি, ইলেকট্রিসিটি তো আমি কন্টিনিউ পাঠাচ্ছি। এই কপার সালফেট যখনই তৈরি হলো, কারোর ভালো লোকে সহ্য করতে পারে না, সাথে সাথে কপার সালফেটটা আবার বিয়োজিত হয়ে কপার 2+ আর সালফেট 2- পরিণত হলো। বেশিক্ষণ ওদের ভালোবাসাতে থাকে না, সালফেটটা ওকে মানে খুব কম সময়ের জন্য কাছে টেনে ওকে কপার সালফেট তৈরি করেছিল, বাস যেই না করলো সাথে সাথে ভেঙে গেল আবার। কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো, এটা তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ও তো সবসময় আয়নিত অবস্থায় থাকে। কপার সালফেট তো আর এমনি থাকতে পারে না, ওটা তো সবসময় আয়নিত অবস্থায় থাকবে। সাথে সাথে আবার কপার 2+ আর SO4 2- হয়ে গেল। যেই না আবার কপার 2+ হয়ে গেছে, 2+ যখনই ও এই অ্যানোডটা মানে এটা তো ক্যাথোড, এই ক্যাথোডটা যখনই 2+ আয়নটাকে দেখতে পাচ্ছে, ও বলবে আরে শিগগিরই তুই আমার কাছে আয়। শিগগিরই ও কি করবে, আবার সাথে সাথে ও কপার 2+টাকে নিজের দিকে টেনে নেবে, এবং দেখা যাবে এখানে আস্তে আস্তে কপারগুলো এগুলোর ওপর এরকম জমে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? এইটার মধ্যে এরকম পুরো এই বিশুদ্ধ কপার দণ্ডের ওপরে কপার এরকম আস্তে আস্তে জমতে শুরু করে। আবার কি হয়, এরকম এই প্রসেসটা চলতেই থাকে। ভালোভাবে বোঝ, কন্টিনিউ কপার 2+ গুলো মানে কপার সালফেটটা ভেঙে গিয়ে কপার আর সালফেট তৈরি করছে, কপার 2+ ক্যাথোডে চলে গিয়ে এখানে জমা হচ্ছে, সালফেটটা একা পড়ে থাকছে। এই অ্যানোডটা বলছে আহারে তুই তো কি একা, এবার অ্যানোডটা নিজের থেকে নিজে স্যাক্রিফাইস করে দিচ্ছে,
ও বলবে যা 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 তুই এখানে কপারগুলো সব বেরিয়ে চলে যা। এই কপারগুলো অ্যানোড থেকে বেরিয়ে আসছে, সালফেটের সাথে মিশে কপার সালফেট তৈরি করছে, আবার বিয়োজিত হয়ে গিয়ে কপার 2+ আর সালফেট তৈরি করছে। কপার 2+টাকে টেনে নিচ্ছে হচ্ছে এখানের ক্যাথোড, যেই না টেনে নিচ্ছে আবার সালফেট একা হয়ে যাচ্ছে, ওকে একা দেখতে পারছে না, এখান থেকে আবার কপার বেরিয়ে আসছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে বলতো? আলটিমেটলি এই যে অ্যানোডটা আস্তে আস্তে রোগা হতে থাকবে। কেন? কারণ কন্টিনিউ তো অ্যানোড থেকে কপার বেরিয়েই যাচ্ছে। কি বললাম বুঝেছিস? অ্যানোড থেকে তো ক্রমাগত কপার বেরোচ্ছে, অ্যানোড তো স্যাক্রিফাইস করে দিচ্ছে নিজেকে। তার মানে এখান থেকে আলটিমেটলি কি দেখা যাচ্ছে, যে অ্যানোড ধীরে 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 কপার আয়ন বা Cu2+ বর্জন করে রোগা হয়ে যাবে। আহারে কি কষ্ট! রোগা হতে থাকবে আর ক্যাথোডটা ক্রমাগত কপার খেতে 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 ও পেট বাড়িয়ে দেবে। আর কি হবে? ক্যাথোড কিন্তু ক্যাথোডের ওপরে কি হবে? কপার ধাতু সঞ্চিত হতে থাকবে, সঞ্চিত হয়, অর্থাৎ ক্যাথোড আস্তে আস্তে কি হবে? মোটা হবে, অর্থাৎ ক্যাথোড মোটা হবে, মোটা হয়। বোঝা গেছে? তাহলে অ্যানোডটা আস্তে আস্তে রোগা হতে থাকে আর অ্যানোড থেকে ক্রমাগত কপার বেরোতে থাকে আর ক্যাথোডে গিয়ে ওটা সঞ্চিত হতে থাকে। এই প্রসেসটাকে আমরা বলি ধাতুর বিশোধন প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই কিন্তু, এখানে আমি কপারের দেখালাম, আমরা এইভাবে কিন্তু অ্যালুমিনিয়ামেরও সেম প্রসেসে ধাতুর পরিশোধন করতে পারি। তাহলে আশা করি বোঝা গেছে। আর সবথেকে ভালো করে মনে রাখতে হবে যে আমরা যাকে আমরা পরিশোধন করতে চাইছি সেটাকে কিন্তু আমরা অ্যানোড রূপে ব্যবহার করব, অর্থাৎ অবিশুদ্ধ ধাতুর দণ্ডটাকে আমরা অ্যানোডে ব্যবহার করব। আর ক্যাথোডে ওই ধাতুটারই বিশুদ্ধ পোর্শনকে, ধর অ্যালুমিনিয়ামকে আমি নিষ্কাশন করতে চাই বা মানে পরিশোধন করতে চাইছি, তাহলে অ্যালুমিনিয়ামের বিশুদ্ধ ধাতুটাকে আমরা, কোনো অ্যালুমিনিয়ামের বিশুদ্ধ ধাতুকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব আর অবিশুদ্ধ ধাতুকে আমরা কিন্তু অ্যানোড হিসেবে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ধাতুর পরিশোধন একদম বুঝে গেলাম। এবার লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ লেপন প্রসেস। এই প্রসেসটা যে তোকে দেখালাম না, এই যে ধাতুর পরিশোধন প্রসেস, এক্স্যাক্ট এরকম প্রসেসেরই কিন্তু আমরা একই টাইপের প্রসেসকে ইউজ করে, মানে ইয়েটা সেম, একই টাইপের প্রসেসকে ইউজ করে আমরা কিন্তু তড়িৎ লেপন করতে পারি। কিভাবে তড়িৎ লেপন করব? তড়িৎ লেপন ফার্স্টে আমরা মানে কি দেখবি, তোরা হয়তো দেখে থাকবি যে আমাদের যে বাড়িতে যে কলগুলো ইউজ হয়, ট্যাপ কল যেগুলো দিয়ে খুলে মানে জল পড়ে, ট্যাপ কল যে দেখবি কলগুলোর ওপরে একটা খুব শাইনি একটা লেয়ার দেওয়া রয়েছে। এবার হ্যাঁ, ওটা অনেক দিন ব্যবহার হতে হতে ওর উজ্জ্বলতা আস্তে আস্তে চলে যায়। বা দেখবি যে তুই যদি সাইকেল বাড়িতে থাকে, সাইকেল যখন নতুন কেনা হয় দেখবি একদম সাইকেলের ওপরে একটা চকচকে একদম রূপোলি একটা সুন্দর গ্লজি একটা এরকম মানে অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, এবং ওটা কিন্তু ঘষা খেলে ওটা দেখা যায় আবার মানে উঠে যাচ্ছে। মানে তুই ধর তুই কোনো জায়গায় একটা ঘষিয়ে দিয়েছিস দেয়ালের সাথে, তো দেখবি ওই চকচকে আস্তরণটা কিন্তু ঘষতে গিয়ে উঠে যায়। ঠিক আছে? এরকম কিন্তু দেখা যায়। বা তুই দেখবি যে অনেক সময় সবাই তো আর সোনার গয়না ইউজ করতে পারে না, কারণ অনেক দাম হয় সোনার উপর। তো দেখবি এখন মানে সিটি গোল্ডের গয়না ইউজ করে। সিটি গোল্ড মানে কি? কোনো ব্রোঞ্জ বা অন্য কোনো ধাতুর উপরে সোনার একটা জল করা, জলের একটা সোনার একটা প্রলেপ দেওয়া। দেখবি ওটা বহুদিন ইউজ করার পর ওটা আস্তে আস্তে মানে ওই সোনার জলটা আস্তে আস্তে উঠে যায়। ঠিক আছে? মানে আস্তে আস্তে ওটার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই যে একটা ধাতুর ওপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে, মানে ব্রোঞ্জ, নর্মালি আমাদের যে সিটি গোল্ডের গয়নাগুলো হয় ব্রোঞ্জের হয়, ব্রোঞ্জের ওপরে আমি সোনার একটা প্রলেপ দিচ্ছি। তারপরে আমি কি বললাম? সাইকেলটা তো লোহার হয়, লোহার ওপরে আমি একটা এই যে গ্লসি সাবস্টেন্স, যেটাকে দেখতে অনেক সুন্দর করে দিচ্ছে সাইকেলটাকে, সে বা এমন শুধুমাত্র দেখতে সুন্দর করার জন্যই নয়, সাইকেলটা যদি লোহার হয় শুধুমাত্র, তাহলে ওটার উপরে আস্তে আস্তে দেখবি জং পড়ে যাবে। বাট যদি ওই ওপরে যে ক্রোমিয়ামের লেয়ারটা দেওয়া থাকে বা নিকেলের লেয়ারটা দেওয়া থাকে, তাহলে কিন্তু জং পড়ে না। তার মানে এই যে একটা সক্রিয় ধাতুর ওপরে, এই যে লোহা, তারপরে বিশেষ করে যে আমাদের লোহা থাকে, তারপরে তোমার অন্যান্য বিভিন্ন সক্রিয় ধাতুর ওপরে
কম মানে কোনো একটা সক্রিয় ধাতুর ওপরে যদি মানে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাহলে সেই প্রলেপটা দেওয়ার ফলে ফার্স্ট অফ অল যে ভেতরের ধাতুটা ভালো থাকে অনেক দিন। কেন ভালো থাকে? তুই যদি লোহার সাইকেলের ওপরে ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে দিস, বাইরের যে ময়েশ্চার, যেটাকে আমরা মরচে পড়ার 1 নম্বর এক্সাম্পল বলতে পারি, বাইরের যে জলীয় বাষ্প বা অক্সিজেন, এই সমস্ত লোহাটার সংস্পর্শে আসতে পারে না। তুই একটা লোহার দণ্ডের ওপরে আলকাতরা দিয়ে বা কোনো একটা রং দিয়ে বা নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ করে দিয়েছিস, তার ফলে কি হবে? মানে লোহাটা সক্রিয়, ঠিক আছে, লোহাটা অনেক সক্রিয়, যেটা বাতাসের অক্সিজেন জলীয় বাষ্পের সাথে রিয়াক্ট করে ওর ওপরে মরচে পড়ে যায়, যেটাকে আমরা জং বলি, এবং ধাতুটা নষ্ট হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু ওই ধাতুটার ওপরে যদি আমি একটা প্রলেপ দিয়ে দিই, কিরকম প্রলেপ? কম সক্রিয় ধাতুর প্রলেপ, লোহার থেকে কম সক্রিয় হতে হবে, এমন নয় লোহার থেকেও বেশি সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিয়ে দিলাম, তাহলে দেখা গেল মানে লোহার ওপর আমি অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে দেখা গেল কি হবে বলতো? কিছুই না, মানে অ্যালুমিনিয়ামের প্রলেপ দিলে অ্যালুমিনিয়ামটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং তারপরে দেখা যাবে লোহার ওপরও জং পড়তে শুরু করেছে। লোহার ওপরে লোহা যতটুকু সক্রিয় তার থেকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে হবে। প্রলেপ মানে কি জাস্ট এরকম ব্রাশ দিয়ে প্রলেপ দিয়ে দেওয়া না, ওরকম প্রলেপ দিলে তো 2 দিন পরে উঠেই যাবে, তাই না? আমি কি রং করবো বা প্রলেপ দেবো মানে কি জাস্ট একটা ব্রাশ দিয়ে এরকম তুলির মতো রং করে দেবো নাকি? না, ওরকম করলে হবে না, ওটা তো 2 দিন পরে উঠে যাবে। কিন্তু আমাকে যাতে অনেক দিন ওই প্রলেপটা থাকে, সেই রকম একটা প্রলেপে চিন্তা করতে হবে যাতে অনেক দিন যাবত ওটা থাকে। আর আমাকে দেখতে হবে যে ধাতুটা যাতে যার আমি প্রলেপ দিচ্ছি সেটা যাতে কম সক্রিয় হয়, অর্থাৎ বাইরের অক্সিজেন ময়েশ্চার মানে যে জলীয় বাষ্প সেটা যাতে ওই ভেতরের ধাতুটাকে বা লোহাটাকে যাতে অ্যাটাক করতে না পারে। এই প্রসেসটাকেই আমরা বলে থাকি তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। আর এই প্রসেসটা তার মানে কি করছে? ধাতু ক্ষয় থেকে ধাতুকে বাঁচাচ্ছে, মানে মরচে পড়ার থেকে, ধাতুর জং পড়ার থেকে ধাতুটাকে রক্ষা করছে। তার সাথে সাথে ধাতুটাকে দেখতে অনেক সুন্দর করে দেয়। দেখবি আগেকার দিনের যে টিউবওয়েলগুলো ছিল, সেই টিউবওয়েলগুলোর মধ্যে প্রচুর জং পড়তো, কারণ সেগুলোকে না অতটা সুন্দর পালিশ করে অতটা সুন্দর তড়িৎ লেপন করে দেওয়া হতো না। বাট এখনকার দিনের গ্রামের দিকে যে টিউবওয়েল দেখবি ওটার উপর একটা সিলভারি একটা কোটিং করা রয়েছে। হ্যাঁ, ওটা হতে পারে রং করে দিয়েছে, বা ওগুলোর ওপরে তড়িৎ লেপন পদ্ধতির সাহায্যে ওই লোহার টিউবওয়েলের ওপরে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওই ভেতরের লোহাটা বহুদিন পর্যন্ত ভালো থাকছে, ওর লংজিভিটি বাড়ছে। কি বললাম বুঝতে পেরেছো? এই যে একটা সক্রিয় ধাতুর ওপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া বা আস্তরণ দেওয়া, যেই আস্তরণটা দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে, এই প্রসেসটাকে আমরা বলবো তড়িৎ লেপন। যেটা কেন করা হয়? সক্রিয় ধাতুগুলোকে ধাতু মানে ক্ষয় থেকে রক্ষা করার জন্য, তার অথবা ধাতুগুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই যে আমরা বললাম ব্রোঞ্জের ওপরে সোনার জল করে দিচ্ছি, অনেক সময় সোনা তো অনেক দামি, কেনা যায় না, তার ফলে আমাদের সোনার মতো একটা গয়না পরতে হবে, তো আমরা কি করে পরবো? ওরকম টাইপের সিটি গোল্ডের গয়না কিনে নেব, যেটার মধ্যে কি হয় যে ওই ব্রোঞ্জ টাইপের অন্যান্য ধাতুর উপরে জাস্ট একটা সোনার লেয়ার মানে সোনার একটা প্রলেপ দিয়ে দেয় তড়িৎ লেপন পদ্ধতির সাহায্যে, এবং দেখতে এটা একদমই প্রায় সোনার মতো লাগে। ঠিক আছে, হ্যাঁ, এবার ওটাকে অনেকদিন ব্যবহার করতে করতে ওই ওপরে সোনার লেয়ারটা উঠে যায় এবং উজ্জ্বলতা আস্তে আস্তে কমে যায়। কি বললাম বুঝতে পারছি? তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? তড়িৎ লেপন প্রসেস। দেখো কি বলা হয়েছে, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে অধিক সক্রিয় ধাতুর ওপর বা ধাতু সংকরের ওপর, যেমন লোহা, তামা, পিতল, এই রকম বস্তুর ওপরে তুলনামূলক কম সক্রিয় ধাতু যেমন সোনা, রূপো, নিকেল, ক্রোমিয়াম এর প্রলেপ দেওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলবো? তড়িৎ লেপন পদ্ধতি। এটা কেন করা হয়? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে, লেখা আছে, এর উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, এর উদ্দেশ্য কি? সৌন্দর্য বৃদ্ধি করা হতে পারে, আর হচ্ছে কি ওর ক্ষয় রোধ করা, ধাতু ক্ষয় থেকে ধাতুগুলোর স্থায়িত্ব বা ওর লংজিভিটি বৃদ্ধি করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে আমাকে দেখো এখানে লেখা আছে যে লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিকেল, জিঙ্ক বা ক্রোমিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়। দেখবে বাড়িতে যে কলগুলো ইউজ হয়, কলগুলোতে আমাদের একদম শাইনি, একদম সুন্দর দেখতে, লাস্টার হচ্ছে উজ্জ্বল একটা ধাতুর মানে প্রলেপ দেখবে ওই কলের ওপরে আলো পড়লে তো রিফ্লেক্ট করে, দেখতে খুব সুন্দর লাগে। তো ওটা কি? ওটা কিছুই না, ওটার উপরে ক্রোমিয়াম আর নিকেলের প্রলেপ দিয়ে দিয়েছে, যার জন্য কলটাকে দেখতে অনেক সুন্দর লাগছে, আর কলগুলোর ওপরে মরচেও পড়ছে না, তাই না? কলগুলোর কিন্তু মরচে পড়ে না। তুই যদি এমনি একটা লোহার কল এনে লাগিয়ে দিস, সেগুলোর মধ্যে কিন্তু মরচে পড়বে। তাহলে এই করে কিন্তু আমরা মরচে হাত থেকে রক্ষা করি এবং সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এবারে প্রসেসটা করব কি করে?
একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপটাকে লাগাবো কি করে। তো চলো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। আমাদের কি করতে হবে, আমি ধর একটা লোহার ওপরে, লোহার একটা চামচ আছে, এই দেখ এটা লোহার চামচ, ওটার ওপরে আমি তামার প্রলেপ দিতে চাইছি। ঠিক আছে, লোহার থেকে তামা হচ্ছে কম সক্রিয়, তাহলে আমি কি করতে চাইছি, আমরা লোহা লেখা আছে লোহার তৈরি বস্তুর উপরে তামার প্রলেপ দিতে হবে। তার জন্য আমাকে কি প্রসেস করতে হবে, একটা ভোল্টামিটার নিতে হবে, এই যে পাত্র নিতে হবে, পাত্র নিয়ে আমরা ক্যাথোড হিসাবে যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে, যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে বা অধিক সক্রিয় যেটা মানে লোহা, অধিক সক্রিয় ধাতুকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে, ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার এখানে তাহলে আমি কাকে ব্যবহার করছি, এখানে ব্যবহার করা হচ্ছে লোহার দণ্ড, কারণ লোহার উপরে প্রলেপ দেবো, বা এখানে দেখো আমি লোহার চামচ নিয়েছি বা লোহার পদার্থটা, লোহার বস্তুটাকে। আর অ্যানোড হিসাবে যে ধাতুর প্রলেপ দিতে হবে, যে ধাতুর প্রলেপ দিতে হবে বা কম সক্রিয় ধাতুকে ব্যবহার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করব, কপার দণ্ড, কারণ কপারের প্রলেপ দেব। দেখ এখানে অ্যানোড রূপে ব্যবহার করেছে কপারের দণ্ড, লেখা আছে দেখ কপার প্লেট, আর ক্যাথোড হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে আমরা দেখছি লোহার দণ্ড, এটা হচ্ছে লোহার চামচ। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? আর এটার সাথে ব্যাটারি লাগাতে হবে, তার মানে এখানে কি হচ্ছে, ব্যাটারিটাকে দেখতে পাচ্ছ, যেহেতু এটা কি অ্যানোড, অ্যানোডের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্টেড রয়েছে, আর যেহেতু লোহাটা ক্যাথোড তার নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড রয়েছে, বুঝতে পারছো? তার মানে এটা কিছুই না, এটা কি, এটা হচ্ছে অ্যানোড, আর এটা কি, এটা হচ্ছে ক্যাথোড। এবারে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে তরলটাকে আমরা কি ইউজ করব, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা যে ধাতুর প্রলেপটা দেব, মানে কপারের প্রলেপ দেব তো তামার, যে ধাতুর প্রলেপটা দেব তারই কোনো লবণের দ্রবণকে আমরা ইউজ করব। তাহলে কি ইউজ করব আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে, তড়িৎ বিশ্লেষ্য রূপে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তার জলীয় দ্রবণ ব্যবহার করব। ঠিক আছে, এবারে এখানে যা তাহলে আমরা কাকে ইউজ করছি, যেহেতু কপার তাহলে তার লবণের জলীয় দ্রবণ লেখা উচিত ছিল, তার যে কোনো লবণের দ্রবণ ইউজ করব। তাহলে এখানে আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ ইউজ করলাম। ঠিক আছে, জলীয় দ্রবণ ইউজ করা হয়েছে, দেখো এখানে কপার সালফেটের সলিউশন ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার ঘটনা কি হবে, এবার আমরা বিক্রিয়াতে আসব। কপার সালফেটের দ্রবণটাকে ইউজ করলাম, এর দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করা হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য। এবার এই কপার সালফেটটা বিয়োজিত, যেহেতু দ্রবণ বিয়োজিত হয়ে কপার 2+ আর সালফেট 2- উৎপন্ন করবে, ভালো কথা। এবার ক্যাথোডে কি হবে, ক্যাথোডটা তো নেগেটিভ, তাহলে ও যত ক্যাটায়নগুলো রয়েছে ক্যাটায়নগুলোকে অ্যাট্রাক্ট করবে, তাহলে ক্যাথোডে কে যাবে, কপার 2+ ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুর হিসাবে ক্যাথোডের ওপর, কপার ধাতু ক্যাথোডের ওপর সঞ্চিত হবে, ক্যাথোডের ওপর সঞ্চিত হবে। ঠিক আছে, আর তার মানে এখানে কি হলো দেখ, এই যে এখানে কপার
এই যে কপার 2+ আর সালফেট 2- ছিল, এই কপার 2+টা কি হয়ে গেল, ক্যাথোড যে আছে ক্যাথোড দ্বারা অ্যাট্রাক্ট হয়ে এইখানে এসে জমা হয়ে গেল। মানে ভাব, লোহার দণ্ডের ওপরে কপারটা এসে জমা হয়ে গেল। এটা কি ছিল? এটা তো মেনলি লোহার দণ্ড। এই যে দেখ, লোহার দণ্ড। ক্যাথোড হিসাবে আমরা কাকে ইউজ করেছি? লোহার দণ্ডকে ইউজ করেছি। তাহলে লোহার ওপরে কার একটা আস্তরণ পড়লো? কপারের একটা আস্তরণ পড়ে গেল। এবার ভাব, এবারে সালফেট একা হয়ে গেছে, আবার সেম প্রসেস। আমরা অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করেছি রে? অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করেছি কপার দণ্ডকে। অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করলাম? কপার দণ্ডকে ব্যবহার করেছি। সালফেট একা হয়ে গেছে। কি বললাম? সালফেটকে একাও সহ্য করতে পারবে না, নিজে স্যাক্রিফাইস হয়ে যাবে। এবার অ্যানোড হয়ে ও বলবে, আহারে তুই একা, ঠিক আছে চল এখান থেকে আমি কপার 2+ দুটো ইলেকট্রন বর্জন করে বার করে দিচ্ছি। মানে কি হলো, এই যে অ্যানোড থেকে এখন কপার 2+ বেরিয়ে আসলো, বেরিয়ে এসে সালফেটের সাথে জুড়লো, কপার সালফেট তৈরি হলো, আবার ডিসোসিয়েট হয়ে গেল, আবার বিয়োজিত হয়ে গিয়ে কপার 2+টা আবার এখানে তোমার ক্যাথোডের ওপর এসে জমা হলো। তার মানে অ্যানোডে কি ঘটছে? অ্যানোডে কপার ধাতুটা দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+এ পরিণত হচ্ছে, এবং এই কপার 2+ পুনরায় ক্যাথোড দ্বারা, যেহেতু ক্যাটায়ন উৎপন্ন করছে স্বাভাবিকভাবে ক্যাথোড দ্বারা কি হবে, আকৃষ্ট হয়ে কি করবে, Cu2+ আবার দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে ক্যাথোডে সঞ্চিত হবে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি কি হতে থাকবে, আস্তে আস্তে কি হবে, তাহলে অ্যানোডের থেকে ক্রমাগত কপার 2+ আয়ন নির্গত হতে থাকে এবং অ্যানোড রোগা হয় এবং ওই Cu2+ আয়ন ক্রমাগত ক্যাথোডে সঞ্চিত হয়ে ক্যাথোডের ওপর বা আমি বলতে পারি লোহার দণ্ডের ওপর আস্তরণ সৃষ্টি করে এবং কপারের এবং ক্যাথোডের ভর বৃদ্ধি হয়। ক্যাথোড আর কি আস্তে আস্তে মোটা হতে থাকে, ভর বৃদ্ধি পায়। আর এটাই তো আমরা চাইছিলাম, এটাই তো চাইছি যে ক্রমাগত যাতে, এই যে আমরা কি চাইছিলাম যে কপারের আস্তরণ এই লোহার চামচটার ওপরে পড়ুক, এটাই তো চাইছি। কারণ কি, লোহা হচ্ছে সক্রিয় ধাতু তীব্র, তাহলে ওই সক্রিয় ধাতুটা যাতে বাইরের ময়েশ্চারের সাথে ডিরেক্ট রিয়াকশন না করে ওটার সাথে যাতে মরচে না পড়ে, তাই জন্য আমি চাইছি লোহার ওপরে একটা তামার কোটিং পড়ে যাক, বা নিকেলের, আমি যদি নিকেল দিতাম, যদি নিকেলের কোটিং দিতে চাইছিলাম তাহলে আমরা এখানে দণ্ডরূপে আমরা নিকেলের দণ্ড ইউজ করতাম, সেক্ষেত্রে আমরা কিন্তু কপার সালফেটকে ইউজ করতাম না, তাহলে সেক্ষেত্রে আমরা নিকেল সালফেটকে ইউজ করতাম। কি বললাম বুঝেছো? যে ধাতুর প্রলেপ দেবো তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর তারই একটা লবণের দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা তখন কপার আস্তে আস্তে বেরোতে থাকছে, দেখতে পাচ্ছি কেন বেরোতে থাকছে বুঝতে পারছো। কপার ক্রমাগত বেরিয়ে বেরিয়ে কোথায় সঞ্চিত হচ্ছে, এই লোহার দণ্ডটার উপরে সঞ্চিত হচ্ছে। এইভাবেই আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, প্রলেপ পড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের দেখবে একটা এক্সপেরিমেন্ট হয় যে একটা লোহার পেরেককে কপার সালফেটের দ্রবণে যদি ডুবিয়ে রাখো, কিছুদিন মানে কিছু টাইম পর বা কয়েক ঘন্টা পর দেখতে পাবে লোহার ওপরে একটা বাদামি, লোহার পেরেকের ওপরে একটা বাদামি আস্তরণ পড়ে যাচ্ছে এবং দেখা যায় যে ওই দ্রবণটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। তো এটা ওয়ান টাইপ অফ, ওটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, যেটা আমরা রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে পড়িয়েছিলাম।
কিন্তু ওটা কিন্তু কমপ্লিটলি আলাদা। ওখানে কিন্তু দেখা যায় যে ওখানে তড়িতের কোনো প্রয়োজন হচ্ছে না, ওখানে ক্যাথোড অ্যানোড হিসাবে কেউ ইউজ হচ্ছে না, ওটা কমপ্লিটলি আলাদা প্রসেস, ওটা হচ্ছে সক্রিয়তার অনুযায়ী হয়। আর এক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রসেস ইউজ করে আমরা কি করে একটা সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারছি, সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্ট। তাহলে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, ওটার সাথে এটাকে কিন্তু কেউ গুলাবে না, ঠিক আছে। চলো তাহলে এইভাবে কিন্তু আমরা তড়িৎ লেপন প্রসেসকে ব্যবহার করে থাকি। তাহলে তড়িৎ লেপন প্রসেসের নীতি আমরা একটু জেনে নেব। তাহলে প্রথম হচ্ছে কি, যে বস্তুর ওপর তড়িৎ লেপন করতে হবে সেটাকে লঘু অ্যাসিড বা জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে, এটা প্রথম করতে হবে স্টেপ। নেক্সট, যে ধাতুর ওপর প্রলেপ দিতে হবে তাকে আমরা ভোল্টামিটারে ক্যাথোডে ইউজ করব, ক্যাথোড হিসাবে ইউজ করব, যেমন আমরা ইউজ করলাম লোহাকে। আর যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে তার একটা বিশুদ্ধ দণ্ডকে আমরা অ্যানোড রূপে ইউজ করবো, যেরকম আমরা কপারের প্রলেপ দিতে হবে তাই কপার দণ্ডকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করেছি। আর যে ধাতুর প্রলেপ দিতে হবে তার একটা লবণের দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করব, তাই ইউজ করেছি। আচ্ছা, আমাকে যদি এখন কেউ বলে যে ঠিক আছে চলো তুমি এখন কপারের প্রলেপ না দিয়ে তোমাকে বললো যে লোহার ওপর আমরা বললো হচ্ছে নিকেলের প্রলেপ দাও, নিকেলের প্রলেপ দাও, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাথোড অ্যানোড আর তড়িৎ বিশ্লেষকে কি ইউজ করব? সেক্ষেত্রে ক্যাথোড হিসাবে কে ইউজ হবে? প্রথম কথা লোহা, কারণ তার ওপর প্রলেপ দিতে চাইছি। অ্যানোড হিসাবে কি ইউজ হবে? বিশুদ্ধ নিকেল দণ্ড, বিশুদ্ধ নিকেলের দণ্ড। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ইউজ করতে হবে? নিকেল NiSO4 এর দ্রবণ, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে আমরা পারবো। আচ্ছা, এবার এখানে একটা ছক রয়েছে, ছকের থেকে তোমাকে এবার তোমাদের বলতে হবে কোনটাকে কি হিসাবে ইউজ করতে হবে। চলো, প্রথম বলা হয়েছে কোন ধাতুর তৈরি, আচ্ছা কোন ধাতুর তৈরি কোন জিনিসের ওপর, ঠিক আছে, কোন ধাতুর প্রলেপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে কি এখানে বলেছে লোহার পাইপ, লোহার পাইপের ওপরে আমাকে বলেছে জিঙ্কের প্রলেপ দিতে, এইটাকে বলা হয় গ্যালভানাইজেশন প্রসেস। লোহার ওপরে যদি তুমি জিঙ্কের প্রলেপ দাও, এই প্রসেসটাকে একটা স্পেশালি নামকরণ দেওয়া হয় গ্যালভানাইজেশন। তাহলে আগে আমি গ্যালভানাইজেশন প্রসেসটা দেখিয়ে নিই, তারপরে বলছি। যে লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে ওই দ্রব্যের উপরে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে আমরা কি বলি? গ্যালভানাইজেশন। এটা একটা স্পেশাল, আমরা কিন্তু নিকেলের প্রলেপ বা কপারের প্রলেপ বা ক্রোমিয়ামের প্রলেপগুলোকে গ্যালভানাইজেশন বলবো না, আমরা শুধুমাত্র লোহার ওপর জিঙ্কের প্রলেপটাকেই গ্যালভানাইজেশন বলবো। আমি বলিনি, বিজ্ঞানীরা বলেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের লোহাকে কি হিসাবে ইউজ করতে হবে? গ্যালভানাইজেশন প্রসেসে গ্যালভানাইজেশন প্রসেসে ক্যাথোড হিসাবে ইউজ করা হয় লোহা, অ্যানোড হিসাবে ইউজ করা হয় জিঙ্ক দণ্ড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ইউজ করা হয় জিঙ্ক সালফেটের দ্রবণ। এটা আমি এখন তোমাদের লিখে দিলাম ঠিকই, কিন্তু পরবর্তীকালে যখন সক্রিয়তা শ্রেণী পড়বে তো তখন দেখতে পারবে এই গ্যালভানাইজেশন প্রসেসটা অরিজিনাল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি না, ঠিক আছে। এত আমি ডিটেলসে বলতে চাইছি না, কারণ তোমরা যেহেতু এখনো অতটাও জানো না, ক্লাস 8-এর পুচকু স্টুডেন্ট, আপাতত এখন এইভাবে মনে রাখো, ঠিক আছে। যাই হোক, তো এইভাবে কিন্তু অরিজিনাল গ্যালভানাইজেশন প্রসেস ঘটে না। গ্যালভানাইজেশন প্রসেসটা কিন্তু সেরকম তড়িৎ বিশ্লেষণের আন্ডারে পড়ে না, তার কারণ জিঙ্ক লোহা অপেক্ষা কম সক্রিয় নয়। দেখা যায় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কের সক্রিয়তা লোহা অপেক্ষা বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রসেসকে আমরা গ্যালভানাইজেশন প্রসেস বলবো না। তো যাই হোক, সেটা আমরা পরবর্তীকালে শিখে নেব। যাই হোক, তাহলে গ্যালভানাইজেশন প্রসেসের উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে ধাতুর ক্ষয় থেকে বা মরচের হাত থেকে লোহাকে রক্ষা করা।
আমরা কিন্তু মোর্চের হাত থেকে রক্ষা করার জন্য শুধু যে গ্যালভানাইজেশন প্রসেস করি তা না, আমরা কিন্তু রং, আলকাতরা বা তড়িৎলেপন পদ্ধতি হচ্ছে আমাদের একমাত্র প্রসেস, এমন কিন্তু না। আমরা কিন্তু আগের দিনের ক্লাসে পড়েছিলাম যে মোর্চের হাত থেকে আগের দিনের ক্লাসে না, আমরা তো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে পড়েছিলাম যে মোর্চের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু রং, আলকাতরা এগুলোর প্রলেপ দিতে পারি, গ্যালভানাইজেশন প্রসেস করতে পারি, তারপরে নিকেল, ক্রোমিয়াম এদের প্রলেপ দিতে পারি, বা আমরা কিন্তু যে তোমার শোধক কি বলছিলাম বেশ, হ্যাঁ, এই সমস্ত প্রসেস ইউজ করতে পারি, ঠিক আছে, ইত্যাদি এই সমস্ত প্রসেস ইউজ করা হয়। বা হ্যাঁ, আরে যেটা বলছিলাম যে সংকর ধাতুকে ইউজ করতে পারি, লোহার বদলে, পুরো পিওর লোহার বদলে আমরা স্টিলের জিনিসকে ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করলে আমরা মোর্চের হাত থেকে রক্ষা করতে পারি। বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেথড, ওয়ান অফ দ্য প্রসেস হচ্ছে গ্যালভানাইজেশন বা তড়িৎলেপন পদ্ধতি, যার সাহায্যে আমরা মোর্চের হাত থেকে রক্ষা পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, যেখানে দেখো কোথায় কোথায় ইউজ করা হয়, লোহার তৈরি সেতু, বাড়ির গ্রিল, সাইকেলের ওপরে, এই সমস্ত লোহার জিনিসকে বাতাসের হাত থেকে বা জলীয় বাষ্প এবং অক্সিজেনের হাত থেকে বা মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এই প্রসেসকে জিঙ্কের প্রলেপ দিয়ে এটা কিন্তু রক্ষা করতে পারি, ঠিক আছে। এবার আমাদের ছকটা যে পড়ছিলাম সেই ছকটায় আসবো। যে প্রথমে বলেছে লোহার পাইপ আর লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ, তাহলে কি ইউজ করতে হবে? ক্যাথোড হিসাবে ইউজ করতে হবে লোহার পাইপকে। যার ওপর প্রলেপ দেব তাকে ক্যাথোড, আর যার প্রলেপ দেব অর্থাৎ জিঙ্ক, তাকে আমরা অ্যানোড হিসাবে ইউজ করব। আচ্ছা, তারপরে বলেছে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপরে ক্রোমিয়ামের প্রলেপ, তাহলে লোহার তৈরি হ্যান্ডেল, আচ্ছা এটাকে আমি এত কিছু লিখছি না, আমি লোহার তৈরি হ্যান্ডেল আর ক্রোমিয়ামকে আমরা ইউজ করছি কার হিসাবে? অ্যানোড হিসাবে, ঠিক আছে। যার প্রলেপ দেওয়া হবে তাকে ইউজ করতে হবে অ্যানোড। পিতলের তৈরি জলের কল, তাহলে পিতলকে আমরা ক্যাথোড, আর ক্রোমিয়ামকে সিআর দিয়ে লিখলাম, ক্রোমিয়ামের সংকেত হচ্ছে সিআর। ক্রোমিয়ামের বিশুদ্ধ দণ্ড, ঠিক আছে, বিশুদ্ধ দণ্ড হিসাবে আমরা অ্যানোড। রূপোর তৈরি গয়না, সোনার উপর প্রলেপ দিতে চাইছি, রূপোর গয়নাকে তাহলে ক্যাথোড আর সোনার পাতকে অ্যানোড। আর এক্ষেত্রে মনে রাখবে, সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমি লিখে দিচ্ছি, তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করা হয় পটাশিয়াম অরো সায়ানাইড এর দ্রবণ KaUCN2, এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণকে আমরা কিন্তু যেহেতু সোনার প্রলেপ দিচ্ছি, এই যে সোনার প্রলেপ দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ইউজ করি। আর তারপরে বলেছে হচ্ছে জার্মান সিলভারের তৈরি বাসনপত্রের উপর রূপোর প্রলেপ, তার মানে জার্মান সিলভারের এই যে যা যা লেখা রয়েছে, জার্মান সিলভারের বাসন আর লিখলাম না, সেটাকে ক্যাথোড, আর রূপোকে হচ্ছে অ্যানোড হিসাবে, রূপোর দণ্ড, ঠিক আছে। নেক্সট আর কি বলা হয়েছে, যে লোহার চামচের ওপর নিকেল প্রলেপ, এটা তো বলেই দিয়েছি, এটা অলরেডি ডান। আচ্ছা, এরপরে কিছু কোশ্চেন আনসার রয়েছে, যে নতুন কেনা ছুরি বা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তার ঔজ্জ্বল্য কমে যায়, কারণ কি? নতুন কেনা ছুরির ওপরে লোহার তৈরি ছুরি, তার উপরে নিকেল বা ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া থাকে। এবার বহুদিন ধরে ইউজ করতে করতে ওই আস্তরণটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, তো ক্ষয়তে আবার বাইরের মানে ভেতরের লোহাটা বেরিয়ে পড়ে, তো আস্তে আস্তে ওটার ঔজ্জ্বল্যটা কমে যায়, এবং দেখা যায় যে সেই উজ্জ্বলতাটা কমে যাওয়ার পর ওই যে লোহাটা যে বেরিয়ে এলো তার উপর আস্তে আস্তে মরচে পড়তে থাকবে। যার জন্য দেখবে প্রথম যখন ছুরি কেনা হয় সেটা কিন্তু মরচে পড়ে না, অনেক দিন ইউজ করার পর কিন্তু ওর উপরে আস্তে আস্তে ওরকম মরচে পড়ে যেতে থাকে, এটাই হচ্ছে উজ্জ্বলতা কমে যাওয়ার কারণ, ঠিক আছে। আর অথবা আরেকটাও এখানে কারণ রয়েছে, যে নতুন ছুরি বা সাইকেলের রিংয়ে ধাতব ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য আমরা ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে থাকি, ঠিক আছে, যেটা আমি বললাম। ক্রোমিয়াম হচ্ছে কম সক্রিয় ধাতু, লোহার উপরে প্রলেপ দেওয়া হয়। বাতাসে জলীয় বাষ্প এবং অক্সিজেনের প্রভাবে এই ক্রোমিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম অক্সাইডে পরিণত হয়। এই ক্রোমিয়াম অক্সাইডের আস্তরণটা হচ্ছে অনুজ্জ্বল আস্তরণ। একটা তো বললাম অনেকদিন ব্যবহার করতে করতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ওই কোটিংটা উঠে যায়, সেটার ফলে লোহাটা বেরিয়ে আসে, সেটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হচ্ছে ওই যে ক্রোমিয়ামের আস্তরণটাকে ইউজ করছি, সেই ক্রোমিয়ামের আস্তরণটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে ক্রোমিয়াম অক্সাইডে পরিণত হয়, যেটার উজ্জ্বলতা কমিয়ে দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে বিশুদ্ধ জল পরিবহন করে না কেন তড়িৎ? কারণ হচ্ছে বিশুদ্ধ জলে কোনো আয়ন নেই, বিশুদ্ধ জলে
কোনো আয়ন নেই, তাই এটা কিন্তু আয়ন নাই, তা কে পরিবহন করবে? একমাত্র আয়নই তো তড়িৎ পরিবহনে সহায়তা করে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে তড়িৎ চালনা করলে Na+Cl- এটা 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 বলছে কোনটি ক্যাথোডে যাবে কোনটি অ্যানোডে যাবে। তাহলে ক্যাথোডে কারা যাবে? ক্যাথোডে যাবে সমস্ত ক্যাটায়নগুলো, অর্থাৎ Na+, Mg2+, এগুলো হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাথোডে গেছে। অ্যানোডে কারা যাবে? যত অ্যানায়ন রয়েছে। কোনটা কোনটা অ্যানায়ন রয়েছে? অ্যানোডে রয়েছে Cl- অ্যানায়ন, SO4 2- অ্যানায়ন, OH- অ্যানায়ন, এরা হচ্ছে অ্যানোডে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ক্লোরাইড যৌগ থেকে পাওয়া যায় এমন দুটি ধাতুর নাম করো। আচ্ছা, ক্লোরাইড যৌগ হচ্ছে NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এক্সেট্রা, এরা হচ্ছে ক্লোরাইড যৌগ থেকে এদেরকে পাওয়া যায়। ঠিক আছে, বলেছে যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এবং গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে কোন কোন ধাতু পাওয়া যায় এটা সম্ভব, এবং সেটা বিক্রিয়া আকারে লেখো। আচ্ছা, তাহলে বিক্রিয়া আকারে লিখছি, চলো। প্রথমে বলেছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2+ আর Cl- পরিণত হয়। ক্যাথোডে গিয়ে, ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে ক্যাটায়ন যাবে ক্যালসিয়াম 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতু উৎপন্ন করে। তাহলে আমরা ক্যাথোডে কোন ধাতু পাবো? ক্যালসিয়াম। আর ক্লোরিন মাইনাস দুটো ইলেকট্রন বর্জন করে ক্লোরিনে পরিণত হয় 2Cl, এটাকে আমরা Cl2 বা অ্যানোডে আমরা কি পাবো? ক্লোরিন গ্যাস পাবো। ঠিক আছে, আচ্ছা, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে MgCl2 বিয়োজিত হয়ে Mg2+ আর 2Cl-। ক্যাথোডে তাহলে কাকে পাবো? ম্যাগনেসিয়াম 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু রূপে আমরা পাচ্ছি ক্যাথোডে। আর অ্যানোডে ক্লোরিন মাইনাস ইলেকট্রন বর্জন করে ক্লোরিনে পরিণত হবে, এরকম ক্লোরিনগুলো ক্লোরিন গ্যাস রূপে আমরা অ্যানোডে পাচ্ছি। তাহলে এখানে ধাতু রূপে কাদেরকে পাওয়া যাচ্ছে? ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম ধাতুকে পাওয়া যাচ্ছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতুকে পাওয়া যাচ্ছে, আর অ্যানোডে আমরা ক্লোরিন গ্যাসকে পাচ্ছি উপজাত পদার্থ রূপে। উপজাত পদার্থ মানে কাঙ্ক্ষিত পদার্থ ছাড়াও যে পদার্থগুলোকে আমরা মানে এক্সট্রা পেয়ে থাকি। তাহলে আমরা এক্ষেত্রে ধাতুগুলো হচ্ছে কাঙ্ক্ষিত পদার্থ, ধাতুগুলোকে তো পাচ্ছি, অ্যানোডে আমরা যাদেরকে পাচ্ছি সেগুলোকে আমরা বলি উপজাত পদার্থ। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও কিন্তু ক্লোরিন গ্যাসকে আমরা উপজাত পদার্থ রূপে পেয়ে থাকি। আমরা সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণ করলাম না একদম প্রথমে যে তড়িৎ বিশ্লেষণ করলাম, এক্ষেত্রে যে এই যে এটা পাওয়া গেছিল এটা হচ্ছে আমাদের উপজাত পদার্থ, কারণ এটাকে আমরা কিন্তু চাই না, তাহলে এইটাকে আমরা উপজাত পদার্থ রূপে এক্সট্রা পেয়ে থাকি। সোডিয়াম ধাতুটাকেই আমরা চাই, বাট এক্সট্রা হিসাবে আমরা ওকে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে অনেক কটা কোশ্চেনও করা হলো। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন রয়েছে যে রূপোর গয়নাতে সোনার জল করা হলে সোনা কি জলে গুলে যাবে? একদমই না। সোনার প্রলেপ হিসাবে আমরা মানে গলিত সোনাকে আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে ইউজ করে রূপোর ওপরে ওটার ওপরে জল মানে সোনার প্রলেপটা দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। দেখো লেখা আছে ব্রোঞ্জ বা রূপোর গয়নাকে আকর্ষণীয় করে তোলার জন্য ওটার ওপরে সোনার প্রলেপ দেওয়া হয়। প্রকৃতপক্ষে সোনাকে হিসাবে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে, রূপো বা ব্রোঞ্জের গয়নাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে, এবং পটাশিয়াম অরোসায়ানাইড বললাম এইমাত্র তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ইউজ করি। এক্ষেত্রে কিন্তু সোনা জলে গুলে যায় না, এক্ষেত্রে আমরা গলিত সোনাকে মানে পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণকে কিন্তু আমরা ইউজ করে সোনার দণ্ড থেকে আমরা কিন্তু সোনার মানে আয়নগুলোকে নির্গত করিয়ে ক্যাথোডের ওপরে বা রূপোর ওপরে আমরা ওর সোনার একটা প্রলেপ ফেলছি। এটা একটা কমপ্লিটলি তড়িৎ বিশ্লেষণ প্রসেস। ঠিক আছে, নেক্সট আরেকটা কথা বলেছে কোশ্চেন যে নতুন কেনা সাইকেলের রিম চকচকে থাকে, ধীরে ধীরে তার ঔজ্জ্বল্যতা কমে যায় কেন? এই মাত্র এটার একটা উদাহরণ দিলাম আমরা, যে ওটার উপরে ক্রোমিয়ামের আস্তরণ থাকলে ক্রোমিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায় যেটা হচ্ছে অনুজ্জ্বল হিসাবে দেখায়, বা অনেকদিন ইউজ করতে করতে কোনো জায়গায় যদি মানে চটলা উঠে যায় তাহলে কিন্তু ওটার মানে চটা উঠে যায় মানে হচ্ছে ধরো ঘষা খেয়ে গেছে, তাহলে ব্যবহারের ফলে তার কিন্তু উজ্জ্বলতাটা কমে যেতে পারে। ঠিক আছে, বাস এই কটাই ছিল আজকের আমাদের টপিক। আমাদের কিন্তু তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। নেক্সট
ক্লাসে আমরা প্রাকৃতিক ঘটনা এবং তার বিশ্লেষণ এই চ্যাপ্টারটা পড়ে নেব। আর এখন জানোই, দেখতে পাচ্ছ এখন আমাদের সপ্তাহে ফিজিক্যাল সায়েন্সের 2টো ক্লাস হচ্ছে, তো কারণ নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, একটু লেন্দি ক্লাস, তোমরা যাতে এক একটা মানে 2-3টে ভিডিওর মাধ্যমেই আমরা পুরো চ্যাপ্টারকে কভার আপ করতে পারি তারই চেষ্টা করছি। তো চলো, আজকের জন্য ক্লাস এখানেই শেষ। ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, টাটা, থ্যাংক ইউ।